দেখুন শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে আমি একদম ওভারঅল বলে দিচ্ছি আপনাদের, চটপট দেখতে হবে। সেটা হচ্ছে এক্সেলে তো আপনারা জানেন এগুলোকে আমরা সেল বলি, এগুলোকে কলম বলি, এগুলোকে রো বলি। এরকম কলম আপনার 16,000 উপরে কলম আছে, 10 লাখ উপরে রো আছে, বুঝতে পেরেছেন তো? এরকম শীট আপনার এখন এরকম একটা দেখতে পারবেন, আপনি প্রয়োজনে বাড়াতে পারেন। বাই ডিফল্ট একটাই আছে এখনকার লেটেস্ট ভার্সনে, আপনি প্রয়োজনে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। সেলও আপনি প্রয়োজনে বাড়াতে পারেন, কমাতে পারেন। এবারে কোথায় কোথায় আপনার সমস্যা আমি বলে দিচ্ছি। জাস্ট আমি একটা ডেটা টাইপ করে নিচ্ছি, নাহলে তো বুঝতে পারবো না। ওইভাবে রাইট ক্লিক করো, না লেফট ক্লিক, ওগুলো কাটতে হবে। এবারে দেখুন, ডেটা যখন টাইপ করবেন আপনি এরকম ভাবে টাইপ করবেন, তার কোনো মানে ইয়ে থাকে না, পর পর ডেটা টাইপ করে যাবেন, বুঝতে পারছেন তো? তাতে কি হবে, আপনার যেরকম কলম উইথ দেখুন এখানে কম আছে, এই কলম উইথ আপনার ভেতরে ঢুকে যাবে। তো আমরা এগুলোকে অটোমেটিক করা যায়, অটোমেটিক আমি দেখিয়ে দিচ্ছি, টেনে বাড়ানো দেখিয়ে দিচ্ছি। আর এই সিরিয়াল নাম্বার যেহেতু আপনার 1 2 একটা সিকোয়েন্সে আছে, যে কোনো সিরিজে এক্সেলেতে যে কোনো সিরিজে আপনি কি করবেন, দুটো লিখে নেবেন। সেটা 1 3 5 7 ও হতে পারে, 2 4 6 8 ও হতে পারে। যদি কোনো একটা সিরিজ ফলো করেও আপনি জাস্ট প্রথম দুটো লিখবেন, বাকিটা অটোফিল দিয়ে করতে হয়। অটোফিল কি করে করে না, এখানে আপনি দুটোকে সিলেক্ট করতে হয়, দিয়ে ঠিক এই কোনটা আনতে হবে, ঠিক কোনটা আনলে একটা প্লাস সাইন আসবে, যে আপনি এটাকে ডাবল ক্লিক করে দিতে পারেন বা ধরে টেনে দিতে পারেন যতটা আপনার লাগে। দিস ইজ কল অটোফিল। আর এই যে প্লাস সাইনটা এসছে, এটাকে বলে অটোফিল হ্যান্ডেল। ঠিক আছে, অটোফিল হ্যান্ডেল। এবারে কথা হচ্ছে যে ওপরে যদি আপনার মনে হয় যে একটু কালারিং করব, তাহলে আপনি এরকম করে সিলেক্ট করে নিলেন। এখান থেকে হাইলাইটার পাওয়া যায়, হাইলাইটারে আপনি হাইলাইট করে দিলেন, কোনো অসুবিধা নেই এতে। এখানে বোল্ড করা, এখানে ফন্ট চেঞ্জ করা, এগুলো আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি চান যে এখানে বর্ডার করব, সিলেক্ট করবেন, এখানে বর্ডার আছে, বর্ডারে গিয়ে অল বর্ডার ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আসছে আমার, ধরুন বেসিক স্যালারি আমি একটা রাফলি কিছু নিচ্ছি, তাও বেসিক আর কম ধরে নিলাম, হ্যাঁ, যাতে বোঝা যায়। এবারে যখন বেসিক স্যালারিটা টাইপ করা হয়েছে তখন এটা অটোমেটিক ঢুকে গেছে। তো এইটাকে আমাকে বার করে নিয়ে আসতে হবে। এটা বার করতে গেলে আপনি আইদার এটার উপরে ডবল ক্লিক করতে পারেন, এই যে কলমটা আছে এটার উপরে ডবল ক্লিক করতে পারেন। ডবল ক্লিক করলেই আপনার যতটা ডেটা ততটা বেরিয়ে যাবে, এরকম ভাবে এই যে বেরিয়ে গেল, তাই তো? আবার আপনি অটোফিল দিয়েও করতে পারেন, আমি অটোফিলটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। এইটাতে বেরিয়ে গেল, এটাতে একটা প্রবলেমও আছে। কিরকম, যে এই যে নেম অফ দ্য এমপ্লয়, যেগুলো এক্সেলের প্রবলেম আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে যেহেতু নেম অফ দ্য এমপ্লয় এতটাই জায়গা নিয়েছে, whereas আপনার দেখবেন অনেক ছক হয় যেগুলোতে প্রচুর ডেটা থাকবে, সেই ক্ষেত্রে আপনি অতটা স্পেস প্রোভাইড করতে পারবেন না, একদম সোজাসুজি কথা, বুঝতে পেরেছেন?
সে ফর এক্সাম্পল আপনি যদি ধরেন যে আমি আপনার তো একটা লিমিট করতে হবে, নেম বলে আপনি অতটা নেম, লোকের নাম যত বড় হয় তো সবই ওরকম বড় বড়, তো আপনাকে একটা ফ্রিজ করতে হবে যে আমি এর বেশি কোনো মতেই কিছু করব না। আমি ধরে নিলাম যে আমার ডেটাটা আমি এর বেশি আমি আর এগোতে পারবো না, আমার হাতে জায়গা নেই, বোঝা গেছে, কারণ আরো কলম আছে। তাহলে এর মধ্যে আমাকে ডেটাটাকে ধরাতে হবে এক কথায়, বুঝতে পেরেছেন, তবে গিয়ে বাকিটা আপনার হবে, তবে গিয়ে আপনার এক পাতায় ডেটাটা দাঁড়াবে। তাহলে এরকম যদি আপনাকে করতে হয়, সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনি গোটাটাও করতে পারেন, এইটুখানিও করতে পারেন, যেটা মন যায়, যে এখানে গোটাটাও করে নিতে পারেন। আমরা সিলেক্ট করে নেবেন তো, এইখানে দেখুন র‍্যাপ টেক্সট বলে একটা অপশন পাচ্ছেন তো, হ্যাঁ, হোম মেনুতে র‍্যাপ টেক্সট, এই র‍্যাপ টেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। র‍্যাপ টেক্সটে যখন ক্লিক করে দেবেন, ওটাও কি করবে, দুটো বা তিনটে যাই হোক যতটা করার, ও কলমটাকে ফিক্স রেখে রো এর উপরে চাপ দেবে। ওল্ড প্লাস এন্টার ক্লিক করে, আর প্লাস ওল্ড প্লাস এন্টার, হ্যাঁ সে হতে পারে। আমাদের কম্পিউটারেতে আপনি একটা অপশন দুবার তিনবার দুরকম তিন রকম ভাবে হয়, তার কারণ আছে অনেকগুলো। তার কারণ হচ্ছে আপনার ধরুন কোনো কারণে কিবোর্ডটা খারাপ হলো, কোনো কারণে মাউসটা খারাপ হলো, কাজটা বন্ধ না করে আপনি কিভাবে করতে পারবেন, তাই জন্যই দু তিন রকমের করে অপশন করা থাকে। সাথে অটোমেটিক নেম অফ দ্য এমপ্লয়িটা যতটা জায়গা নেই ততটা নিচে, আর ওই ওল্ড এন্টার ক্লিক করলে ওটা যতটা আমি নিচে নামো যে পোর্শন থেকে, সেই পোর্শন থেকে যে পোর্শন থেকে মানে মনে করুন নেম অফ দ্য এমপ্লয় পুরোটা দিতে, এবার এটা আছে, এবার এটাকে আমি মনে করুন এইটা সমান, এই এমপ্লয়িটা শুধুমাত্র নিচে নামে, তখন হোল্ড এন্টার করে দিলে ওটা আপনি যেটা বলছেন আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন ওটাকে বলে মাল্টি লাইন, একটা সেলের মধ্যে লাইন তৈরি করা, কিন্তু দ্যাট ইজ নট আওয়ার প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আপনি যখন 1000 ডেটা থাকবে, কটা এন্টার মারবেন ওরকম করে, পারবেন? আমাদের ওরকম করে এন্টার মেরে ওরকম কাজ করতে পারবেন না আপনি, কটা এন্টার মারবেন, ওটা হচ্ছে মাল্টি লাইন। এইটা হচ্ছে আপনার একটা অপশন যেটাতে আপনি এন্টায়ার ডেটাটাকে একবারেতেই ছট করে অটোমেটিক হয়ে যাবে, দুটো রোয়ে ভাগ হয়ে, এটা উপরে আছে দেখবেন র‍্যাপ টেক্সট, এই যে এই যে এই যে হোম মেনুতেই আছে দেখুন র‍্যাপ টেক্সট, দেখতে পাচ্ছেন, মার্জিন সেন্টার, তার উপরেই র‍্যাপ টেক্সট বলে অপশন থাকে। কোথায় আপনি আছেন দেখুন, আচ্ছা আপনার এটা মনে হয় নতুন মডেল নাকি কিছু, এটাকে কোথায় আসলেই বা কোথায় এটা যেমন নতুন মেনু, ওটা এটা 2007 টা খুলে নিলে আপনার একটু সুবিধা হবে, নাহলে মেনুটা একটু চেঞ্জ আছে। স্যার ওটার নিচে যে মার্জিন সেন্টার আছে ওটা একটু বলে দিন, ওটা মাঝে মাঝে ক্লাস সবই বলে দিচ্ছি আমি, ওই জিনিসগুলোই আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় প্রবলেম হয়। তাহলে এইটা বোঝা গেছে, এটা বোঝা গেছে তো। এবার উনি যে একটা কথা বলছে সেটা হচ্ছে একটা সেলের মধ্যে মাল্টি লাইন, কিরকম আপনাকে দেখায়, ধরুন আমি এখানে দিয়ে দেখাচ্ছি, ধরুন এখানে নেম অফ এমপ্লয়ি, তো এটা ন্যাচারালি এটা পরের সেলে চলে গেছে, ডেটাটা দেখতে এরকম লাগছে তাই। এবারে আপনি হয়তো বলতে পারতেন যে স্যার নেম অফটা একটা কলমে রাখুন, মানে একটা ইয়েতে, আর এমপ্লয়িটা নিচে রাখুন, কিন্তু এখন যদি আপনি এন্টার দেন কি হবে, কার্সারটা কি হবে, নিচে চলে আসবে, ডেটাটা কিন্তু ভাঙবে না। ডেটাটা ভাঙার জন্য আপনাকে মাল্টি লাইন করতে হবে। কি করতে হবে না, এর মধ্যে আপনি ক্লিক করবেন, ডেটাটা ভাঙবেন কোথা থেকে, এখান থেকে নরমাল এন্টার দিলে কি হবে, কার্সার নিচে চলে আসবে, অল্ট এন্টার দিতে হবে। অল্ট আর এন্টার দিলে এটা কি হবে, ওই সেলেতেই সেকেন্ড লাইনে হবে। দেখুন আমার কিন্তু সেল একটাই, দেখুন 9 নম্বর সেলেতেই হয়েছে, ভালো করে দেখুন সেল একটাতেই হয়েছে, কিন্তু সেকেন্ড লাইনে হয়েছে। অনেক সময় এটা কাজে লাগে, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, উনি এই অপশনটার কথা বলছিলেন, কিন্তু এই অপশনে একটাই প্রবলেম যে 1000 ডেটা থাকলে আপনি পারবেন না এটা করতে, সিঙ্গেল ডেটা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আপনি বুঝে গেলেন। আচ্ছা এরপরে দেখুন এখানে তাহলে এটা হলো র‍্যাপ টেক্সটের অপশন। এখানে যেটা আরেকটা অপশন আপনাদের দেখিয়ে দিই, যেরকম লাগে, যেরকম ধরুন আপনি তো জানেন না কোন জায়গাটা বাড়ছে কোন জায়গাটা কমছে, আপনি কি জানেন? বা ডেটাতে আপনি যখন ফুল টাইপ করবেন, পুরো ডেটা যখন টাইপ করবেন এত বড় হয়ে যাবে, ধরুন কথা বলছি, সেরকম ডেটা আমার কাছে এখন নেই, নাহলে দেখাতাম আপনাকে
যেখানে আপনি কলমের স্পেস বার করার জন্য মরিয়া হয়ে যাবেন, পারবেন না। বুঝতে পারছেন? মানে এত কলম যে বার করা একটা চ্যালেঞ্জ আপনার কাছে, এটা হচ্ছে এক্সেলটা। তো এই যে ডেটা, এই ডেটাতে আপনার যে জায়গাটা ফালতু নিয়ে আছে সেটা কমানো, যে জায়গাটা আর একটু দরকার সেটা বাড়ানো, সেটা আপনি ম্যানুয়ালি কতক্ষণ করতে পারেন? সম্ভব হয় না। বুঝতে পারছেন? হাঁপিয়ে উঠবেন আপনি, আমি সত্যি কথা বলছি, আপনি হাঁপিয়ে যাবেন, পারবেন না। তা আপনাকে তখন কি করতে হবে? অটোমেটিক সাহায্য নিতে হবে। বুঝতে পারছেন কিভাবে? দেখুন, এখানে ধরে নিই যে জিনিসগুলো আছে, এখানে ধরুন অনেক ডেটা আপনার আছে, যেখানে ডেটা জায়গাটা যেমন সিরিয়াল নাম্বার বা ডিএ, এই যে আমি মানে কিছুটা আপনার জায়গা বেরোনোর কথা এখান থেকে আছে। তো কিভাবে বেরোবে আপনি দেখুন। আমি ছোট ডেটার উপর দেখাচ্ছি, তাই জন্য খুব বেশি পারবো না। দেখুন, জাস্ট সিলেক্ট করে নিন। ওকে, ডেটা সিলেক্ট করে নিলাম। এইখানে গিয়ে আপনি ফরম্যাটে চলে যান, ফরম্যাট অপশন আছে, এখানে গিয়ে দেখুন, যেহেতু এটা আপনি কি অ্যাডজাস্ট করছেন? কলম অ্যাডজাস্ট করছেন, হ্যাঁ কি না? রো অ্যাডজাস্ট করছেন না, কিন্তু আপনি, আপনার কাছে চ্যালেঞ্জ হয় কলমটা, রোটা চ্যালেঞ্জ হয় না। রো তো আপনার নিচে যত খুশি বাড়বে, কলমটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একটা পেজের হ্যাঁ, তাহলে একটা পেজে দরকার হলো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে আমি সিলেক্ট করলাম ডেটাটা, এখানে দেখুন অটো ফিট কলম উইথ বলে অপশন আছে, দেখেছেন? যদি রো এর হতো অটো ফিট রো হাইট করতে, কিন্তু রো এর চ্যালেঞ্জটা খুব কম, কলমটাই বেশি। আপনি অটো ফিট কলম উইথ করে দিলাম। এবারে দেখুন, ও যতটা জায়গা নেওয়ার ও নিয়ে নিয়েছে তো। এবারে আরেকটু মজা দেখুন, সে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে স্যার দিয়ে এটুখানি তো কি দিয়ে দেবেন? ঠিক কথা, আমি তো করে দিয়েছি। এবারে দেখুন, সাপোজ আপনারা এক্সেলে ক্যালকুলেশন একটু জানেন নাকি? যে কোনো এক্সেলে ক্যালকুলেশন শুরু হয় ইকুয়ালস টু দিয়ে। তো ধরুন এটারই আমি কথার কথা বললাম যে ধরুন 70% হবে বা 90% হবে, যাই 70% হবে। তাহলে আমি এখানে কি লিখবো? ইকুয়ালস টু, এটা সেলটা ক্লিক করবো, ইনটু 90% করে দেবো। ঠিক তো? তাতে কি হবে? ডেটাটা এত বড় হতে পারে, আবার এত বড় হতে পারে, বা এইটুকুনি হতে পারে, আমি জানি না। আমার কাছে একটা ছক আছে, তা আমি কি করবো দেখুন, ও অটোমেটিক কিরকম বেড়ে যাবে দেখুন। এখানে ক্লিক করলাম, ইকুয়ালস টু এই সেলটা ইনটু 90%, তাই তো? এন্টার দিয়ে দিলাম। দেখুন এটা যখন হয়ে যায়, এটা নিয়ে আনা উচিত ছিল, কিন্তু ওটা আবার জাস্ট একবার করে দেবেন। হয়ে যাওয়ার পরে যদি লাগে, নিয়ে নেয় জেনারেলি, আজকে নিল না কেন জানি না, ও অটোমেটিক স্পেসটাকে আপনাকে কি করবে? অ্যাডজাস্ট করে দেবে, যতটা দরকার ততটা। আপনি ডেটা বাড়াবেন ও বাড়বে, ডেটা কমাবেন কমবে, ব্যাস। কি বললেন স্যার? আমি লিখছিলাম, দেখো অ্যাডজাস্ট করার জন্য কি বললেন? অ্যাডজাস্ট নরমালি হয়েই যায়, বুঝলেন তো? অ্যাডজাস্ট হয়ে যায়। যদি এরকম না হয়, হ্যাশ অপশন আসবে, আপনার সমস্ত কিছু করার পরে আপনি জাস্ট একবার সিলেক্ট করে দেবেন ডেটাটা, দিয়ে এখানটা অটো ফিট করে দেবেন আরেকবার, যেটা আমি দেখালাম, ও অ্যাডজাস্ট হয়ে যাবে। আগে ডেটাটাকে করে নেবেন, বারবার করে এই জিনিস করবেন না, সময় লাগবে আপনার। আগে ডেটা টাইপ করে নেবেন, যা যা ক্যালকুলেশন করে নেবেন, দিয়ে একবার করে দেবেন, ব্যাস হয়ে যাবে কাজ শেষ। সময় কম লাগবে। বুঝে গেছে? এবং এটাতে আপনার যতটা দরকার ততটাই নেবে। আমি যদি এখন এই জায়গাটা কমিয়ে দিই, যে এই জায়গাটা সাপোজ যদি আমি কমিয়ে দিই, তাহলে এটা এই ভার্সনে নিচ্ছেন আপনি, নিউ ভার্সনে যখন করবেন না, দেখবেন সাকসেস করে হয়ে যাবে, মানে অটোমেটিকই হয়ে যাবে। এখানে বারবার করে, এটা পুরোনো ভার্সন, একটু নতুন ভার্সন, এগুলো খুব ভালো তৈরি হয়, মানে নিজেই সবকিছু পারবে, নিজেই সবকিছু করতে হবে। বুঝলে? ওই জন্য একটু আপডেটেড ভার্সন ইউজ করলে ভালো। তো যাক, তাহলে এই হলো আমার ডিএ এখানে বাকিটা করতে গেলে আপনারা জানেন, এটাকে ধরে অটোফিলটা ধরে টেনে দিলে আমার কাজ মিটে যায়। এইচআর এর ক্ষেত্রেও তাই, আর এগুলোর ক্ষেত্রেও তাই। এবারে কথা হচ্ছে যে এখানেতে যে রিপিট করা, যেরকম ক্যালকুলেশন, আমি একটু পরে আসছি। এই পুরোনো ভার্সনে না কিছুই পাওয়া যায় না ঠিকঠাক। আচ্ছা, এইখানে দেখুন, ধরুন ডেটা এরকম গেছে, আপনার তো ডেটা যা গেছে মানে আপনার ইয়ে বেড়ে যাবে সঙ্গে সঙ্গে, তো বেড়ে যাবে আপনার। এখানে তো ধরুন হেডিং আছে, থাকবে, কিন্তু নেক্সট পাতায় যখন যাবেন আপনার হেডিংটা
পাবেন না, তাহলে আপনাকে সেই হেডিংটাকে কি করতে হবে, রিপিট করতে হবে, তাই তো? তাহলে ওয়ার্ডে আপনাকে দেখিয়েছি, এক্সেল আমি দেখিয়ে দিচ্ছি যে রিপিট হেডার এন্ড ফুটার, তাই তো? তার আগে মার্চ সেন্টারটাও বলে দিতে হবে আপনাকে। তাহলে কার্সারটা রাখলাম হেডারে, এবার আমি পেজ লেআউটে চলে গেলাম, ঠিক আছে? এখানে প্রিন্ট টাইটেলস বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? প্রিন্ট টাইটেলস ক্লিক করলাম, এখানে দেখুন একটা অপশন আছে রোজ টু রিপিট এট টপ, পেয়েছেন? পেয়েছেন? জাস্ট ক্লিক করবেন যে কোন রোটা, যদি একটা হয় একটা ক্লিক করবেন, যদি মাল্টিপল হয় ধরে টেনে দেবেন, বোঝা গেছে? অনেক সময় হয় 3-4টে রোই রিপিট হয় মানে হেডিংটা, তা সেক্ষেত্রে ধরে টেনে দেবেন। তা একটা যেহেতু আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, এই ওটা পড়ে যাবে, ওর সেলের অ্যাড্রেসটা পড়ে যাবে ওখানে, আপনি এটাকে ওকে করে দেবেন, ঠিক আছে? এইবারে দেখুন প্রিন্ট প্রিভিউ, প্রথম পাতা, দ্বিতীয় পাতা, যত পাতা করুন হয়ে যাবে, কিছু অসুবিধা হবে না। বলুন, আরেকবার রিপিট করতে হবে। এটাকে বলে রোজ টু রিপিটেড টপ। রোজ টু রিপিটেড টপে কি হয়, যে প্রথম পাতাতে আপনার হেডিং তো থাকবে, সেটা তো কমন, কিন্তু পরের পাতাগুলো থাকবে না। আপনি যদি চান এই হেডিংটা সব পাতাতেই রিপিট করতে হবে, চাইবেন আপনি প্রথম পাতায় আছে দ্বিতীয় পাতাতে নেই, কেমন লাগে? তো সেই ক্ষেত্রে এটাকে আপনাকে রিপিট করতে হবে। রিপিট করতে গেলে আপনি সোজা চলে যাবেন কোথায়, পেজ লেআউট মেনুতে, ঠিক আছে? পেজ লেআউট মেনুর মধ্যে দেখুন প্রিন্ট টাইটেলস বলে একটা অপশন আছে, প্রিন্ট টাইটেলস, ওইখানে ক্লিক করবেন, ওখানে দেখুন অপশন পাবেন রোজ টু রিপিট এট টপ, এরকম একটা অপশন পাবেন, দেখুন রোজ টু রিপিট এট টপ, ওখানে ক্লিক করে ওই রোটাকে ক্লিক করে দিন, ওখানে আগে ক্লিক করুন, হ্যাঁ, দিয়ে ওই রোটাকে জাস্ট ক্লিক করে দিন, না ওরকম না, এটাকে বাড়িয়ে নেবেন, হ্যাঁ, যদি এরকম হয়, এখানে ক্লিক করেছেন তো, এবার এই রোটাকে জাস্ট ক্লিক করুন, ওকে, তারপরে ওকে করে দিন। এইবারে আপনি যখন প্রিন্ট রিভিউ দেখবেন এটা 2 পাতা 10 পাতা যাই হোক আপনার হয়ে যাবে। এগুলো এরকম আছে, গ্রিড লাইন্স দিলে আর কি, আপনি যদি বর্ডার না দেন, গ্রিড লাইন্স যদি অন করে দেন না, তাহলে ওই ছক ছক প্রিন্ট হবে, নালে এক্সেলে তো ব্ল্যাঙ্ক প্রিন্ট হবে আপনার। গ্রিড লাইন্সটা অন করে দিলে ছক 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 গুলো প্রিন্ট হবে, এরকম করা যায় আর কি এখানে। আচ্ছা, এখানে আপনি বলেছিলেন মার্জিন সেন্টারের ব্যাপার, মার্জিন সেন্টারের ব্যাপারটা বলে দিই। ধরুন এর আগে আমার একটা হেডিং আছে, তাহলে আমি একটা ইনসার্ট করব, ইনসার্ট করতে গেলে কি করব না, এর উপরে রাইট ক্লিক করব, দিয়ে ইনসার্ট করব, তাই তো? আচ্ছা, এবার এখানে গিয়ে আমি কি করলাম, একটা হেডিং লিখে দিলাম যে লিস্ট অফ এমপ্লয়িজ, ঠিক আছে? সেটাকে আপনি বোল্ড করলেন, বড় করলেন, যা করার করলেন, চলো। তার মানে এটাকে যদি এখন সেন্টার করেন কি হবে, এই সেলটার মধ্যেই সেন্টার হয়ে যাবে, একই না? কারণ লেখাটা এখানে আছে, তার মানে আপনাকে কি করতে হবে, এই গোটাটাকে কি করতে হবে, মার্জিন সেন্টার, বোঝা গেছে? নালে কি হবে, ওতে এই সেলটার মধ্যেই সেন্টার হয়ে যাবে। তাহলে গোটাটাকে মার্জিন সেন্টার করতে গেলে আপনার যতটা দরকার ততটাকে সিলেক্ট করবেন, এক্সট্রা করবেন না। এতটা সিলেক্ট করলাম, এবারে মার্জিন সেন্টারে চলে যান, চলে এসেছে। যদি কোনো কারণে আপনার মনে হয় এটা দরকার ছিল না, মার্জিন সেন্টার আমি মুছে ফেলতে চাই, সুইচের মতন আবার মার্জিন সেন্টারে ক্লিক করুন, বন্ধ হয়ে যাবে। কোনো জায়গায় যদি এরকম থাকে কোনো জিনিসে যে মার্জিন সেন্টার করা আছে, আপনার হয়তো মনে হলো যে মার্জিন সেন্টারটা আমার দরকার নেই, আপনি এটা অফ করতে পারেন, জাস্ট ক্লিক করে ওখানে আরেকবার ক্লিক করলে অফ হয়ে যাবে, সুইচের মতন, বুঝতে পেরেছেন? তাহলে এইটা হচ্ছে মার্জিন সেন্টারের কাজ, যেখানে গিয়ে কিন্তু আমি সবসময় অ্যাডভাইস করব এক্সেলে যতটা পারবেন এই মার্জ সেন্টার এসব জিনিসগুলো না করা। এগুলো করলে আপনার শর্টিং, ফিল্টার, অনেক জিনিসের অসুবিধা, কারণ এটা হচ্ছে ডেটা, বুঝতে পেরেছেন? ডেটা মানে শুধুমাত্র ডেটাই থাকা ভালো, সেখানে একগুচ্ছ কাহিনী যদি দিতে চান সেটা ওয়ার্ডে করাই ভালো, ডেটাতে করা উচিত। ডেটাতে মনে, তাতে কি হবে, আপনি যদি এই ডেটাটাকে ভবিষ্যতে এক্সপোর্টও করেন, তাহলে যদি শুধু র ডেটা থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, আর ওই মার্জ সেন্টার থাকলে কিন্তু ওই ডেটা এক্সপোর্ট হওয়া মুশকিল হয়ে যাবে আপনার। বোঝা গেছে আমার কথা? কারণ আমরা কি করি যে এক্সেলেতে কাজ করি, সেটা হয়তো অ্যাক্সেসে নিয়ে গেলাম, কোনো কোনো এসকিউএলে নিয়ে গেলাম, আপনার এক্সপোর্ট চলবেই, লাগবেই, একটা কমন ফরম্যাট। যখন যদি দরকার হয় আপনি একটু লিখে ফিকে নিয়ে প্রিন্ট দিয়ে আমার মুছে দিবেন, র ডেটাটা কি রাখবেন, র ডেটাটা রাখাই ভালো।
আচ্ছা, এটা বোঝা গেল। ফাইনাল হওয়ার পরে আবার করবেন। হ্যাঁ, ফাইনাল হওয়ার পরে করুন, মুছে দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিসও হয় যেটা, যে ধরুন এরকমও হয় যেটা আমরা করি অনেক সময়, যে আমার এরকম তো লাগে, আপনি বলবেন যে স্যার এরকম হেডিং না হলে আমাদের অফিসে চলবে না, এটা লাগবেই আমার, ঠিক আছে। আবার এরকমও আপনার লাগবে যে হেডিং ছাড়া ডেটাটা রাখতে পারলেও ভালো, তাহলে এর একটা কপি করে রাখা যায়, যেটা অনেকে করে। কি করে? হ্যাঁ, ট্যাগটা ক্লিক করুন। না, কপি কিরকম হয়, ধরুন একটা স্ট্রাকচার আপনি করেছেন তো এক্সেলের স্ট্রাকচারটা দাঁড় করানোও কিন্তু একটা ব্যাপার। দেখবেন অনেকে মার্চ করে, স্প্লিট করে, যে একটা সুন্দর স্ট্রাকচার দাঁড় করেছে, সেই স্ট্রাকচারটা দাঁড় করাতেই হয়তো তার একদিন লেগে গেছে, তারপরে সে ডেটা। এবারে দেখা যায় যে ওই স্ট্রাকচারটাই আমার প্রতি মাসে চলছে, তার মানে কি আপনি ওইটাকে কপি করে নিয়ে যাবেন। নর্মাল কপিতে আপনি করতেই পারেন, যে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি করলেন, কোন একটা সিটে গিয়ে পেস্ট করে দিলেন। আরেকটা হচ্ছে ওই টেম্পের মধ্যে করা যায়। টেম্প 1, সিটগুলো কপি করা যায়। হ্যাঁ সেটাই আমি বলছি, যেটা আমি বলে দিচ্ছি ওনাদেরকে। তো এটা হচ্ছে যে আপনি যদি নরমালি কপি করেন, এটা হয় অনেক সময় কি যে আপনার কলম উইথ বা হোয়াইট গুলো এটাই যায়। ঘেটে যায়, এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেরকম দেখেছিলেন সেই জিনিসটা ওখানে কপি ডেটাটা চলে আসবে, কিন্তু স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি চান যে সেম টু সেম স্ট্রাকচার থাকবে, তাহলে আপনাকে শীটটাকেই কপি করে নিতে হবে। শীট কপি মানে কি করে করবেন, মানে এই শীটটা তো এই যে টেম্প 1, এর উপরে রাইট ক্লিক করবেন, এখানে দেখুন মুভ আর কপি বলে অপশন আছে, আছে তো? মুভ আর কপি ক্লিক করলাম, মুভ করলে মুভ করবেন, কপি করলে কপি করবেন, তাহলে মুভ টু এন্ড, এই যে ক্রিয়েট আ কপি দেখেছেন, ক্রিয়েট আ কপিটাকে অন করবেন, ঠিক আছে, দিয়ে এটাকে ওকে করে দিলেই আপনার কি হলো, টেম্প 1 বলে আরেকটা তৈরি হয়ে গেল। এইখানে আপনি ধরুন মুছে দিলেন, মানে এইটা হচ্ছে আপনার ডেটা পার্টটা, এটাকে আপনি রিনেম করে দিলেন, এরকম করে রিনেম করে দিলেন যে র ডেটা, ঠিক আছে। বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, দেখে নিয়ে আমি দেখছি। চেক বক্সে ঠিক নাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখো এটা চলে এসছে। তাহলে দেখুন এখানে আমার আগের ফরম্যাটটাই রয়ে গেল, তাই না? আর এই জায়গায় আমি র ডেটা ফরম্যাটটা রেখে দিলাম। এরকম কপি করা যায়, মুভও করা যায়, যে একটা শীট থেকে আরেকটা শীটে মুভ, মানে এখান থেকে উঠে গিয়ে আপনার কোন একটা জায়গায় গিয়ে সেটা জমবে, বুঝা গেছে, সেটাও করা যায়। আর এগুলো শীট, এগুলো রাইট ক্লিক করলে আপনার ডিলিট, রিনেম সব অপশন পাবেন, ট্যাব কালার অপশন পাবেন, এই যে ট্যাব কালার, এদিকে শীটের কালার বুঝতে সুবিধা হয়, অনেক সময় এরকম কালার হয়ে যাবে, এরকম করা যায়। হ্যাঁ, আচ্ছা এইবারে দেখুন এখানেতে এই অপশনগুলো আপনাদের তো সব জানা আছে, তাই তো? এখানে কোনো অসুবিধা? আচ্ছা বেশ, এবারে দেখুন এইখানেতে যে জিনিস, এক্সেলেতে কোনোদিন আপনি রুপিস লেখা, ওই যে অনেকে ফুল স্টপ কমা দেওয়া হাতে করে দেবেন, যা লিখবেন প্লেন ডেটা লিখবেন 9868, যদি .70 থাকে .70 লিখবেন, যদি না থাকে কমা দিয়ে ফুল স্টপ দিয়ে, অনেকেই করে দেখেছি রুপিস লেখা, এতে কি হবে পরের ক্যালকুলেশনে গিয়ে মুশকিল হবে, বুঝতে পেরেছেন? এবার আপনি হয়তো বলতে পারেন আমার তো স্যার রুপিস লাগবে, আমার তো স্যার কমা লাগবে, লাগতে পারে, অসুবিধা কিছু নেই। কিভাবে লাগবে, আপনার ডেটাটা এরকম আছে, কোনো অসুবিধা নেই, আপনি ডেটাটাকে যা সিলেক্ট করে নেবেন, যতটা লাগবে আপনার কাছে, ধরুন এইটুকানি, ঠিক তো? এইখানে দেখুন, এই ক্লিক করলে দেখুন আছে সিম্বল, আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে জাস্ট বাড়িয়ে দিন, এবারে দেখুন তো এই তো হয়ে গেল, কমাও হয়ে গেল, রুপিসও হয়ে গেল, আমার প্রপার ফরম্যাটে হয়ে গেল, আপনাকে হাতে করে করতে হলো না, এবং এটা দিয়ে ক্যালকুলেশন করা যাবে। কারণ আপনি যখন এখানে দেখবেন, এটা এটা ফর্মুলা আছে, তাই এটা যদি ফর্মুলা না থাকে, বা এটা দেখুন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন 7899, ওখানে কোনো রুপিস টুপিস দেখতে পাচ্ছেন? আচ্ছা, কিন্তু এখানে আপনাকে ডিসপ্লেতে রুপিসটা দেখাচ্ছে, প্রিন্টও আপনার রুপিস হবে, তাহলে ক্যালকুলেশনের জন্য আপনার কোনো অসুবিধা এখানে হবে না। হোয়ারাজ আপনি যদি হাতে করে করেন তাহলে ক্যালকুলেশন অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? না, এই জায়গাটায় ক্লিক করবেন, এই যে নাম্বার ট্যাবটা আছে দেখেছেন, নাম্বার এই ট্যাব না, এটাকে বলি আমরা গ্রুপ, নাম্বার গ্রুপ। আসুন, এই নাম্বার গ্রুপের মধ্যে দেখুন অ্যাকাউন্টিং, এখানে এই যে এইটা,
অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট বলে একটা অপশন পাওয়া যায়। অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করবেন, পাবেন এই অপশনটা। ঠিক আছে? স্যার এটা ওই নাম্বারটা কি একটা ডেসিমেল চেঞ্জ করা যায় ওটা নাম্বারটা মানে ধরুন মানে 0.0000 এটা আমি রাখতে চাইছি কমার্শিয়াল থেকে করতে হবে আচ্ছা, ডেসিমাল বাড়াতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এই দেখুন এইখানে সিলেক্ট করবেন, ডেসিমাল বাড়ানোর জন্য হচ্ছে আপনার এই জায়গাটা ডিক্রিজ ডেসিমাল, ইনক্রিজ ডেসিমাল। এই যে এই দেখুন, ডেসিমাল বাড়াতে পারেন, ডেসিমাল কমাতে পারেন, এখান থেকে ইনক্রিজ, এখান থেকে ডিক্রিজ। এই যে, ঠিক আছে? যদি আরো কমাতে হয় কমিয়ে দেবেন, সেটা আপনার ইচ্ছা। ডেটটা আছে বলুন। হ্যাঁ স্যার ডেটটা আছে করার মধ্যে ডেটটা স্যার সঠিক করে মানে ডেট দেওয়া থাকলে কি হবে? সঠিক করে করুন, কি অসুবিধা? ডেট সঠিক হয়ে যাবে, কিছু অসুবিধা হবে না। আচ্ছা, এবারে যেটা দেখানো সেটা হচ্ছে যে এই যে ডেটা আসলো, যেটাকে আমরা বলি, আপনি তো ফরম্যাটিং জানেন। ফরম্যাটিং মানে কোনো টেক্সটকে বেটার করা, তাই তো? অ্যাপিয়ারেন্স অফ দ্য টেক্সটকে চেঞ্জ করাকে আমরা বলি ফরম্যাটিং। তাতে কি হয়? বোল্ড হয়, ইটালিক হয়, আন্ডারলাইন হয়, কালার বাড়ানো, কালার করা বা ফন্ট বাড়ানো, মানে এগুলো সব ফরম্যাটিং এর মধ্যেই পড়ে। কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং থাকে। কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা আবার কিরকম, যে ফরম্যাটিংও হবে কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশন। ধরুন আমি এখানে বললাম যে আমি হয়তো চাইছি যে 9000 থেকে 12000 মধ্যে যে ডেটাগুলো আছে, 9000 টু 12000 বা গ্রেটার দ্যান 9000, আপনি যেটাই বলবেন, একটা কন্ডিশন, সেইগুলোই মাত্র আমি শুধু হয়তো লাল কালার করব, ব্যাকগ্রাউন্ডে সবুজ দেবো, হতে পারে। তাহলে কি করছি? আমি কন্ডিশন দিচ্ছি, আবার ফরম্যাটিংও বলছি, হ্যাঁ কি না? ফরম্যাটিং বলছি কোনটা, কালার চেঞ্জ করছি, আর কন্ডিশন বলছি কি, যে গ্রেটার দ্যান বা লেস দ্যান হলেই গো। দ্যাট ইজ কল্ড কন্ডিশনাল ফরম্যাটিং। কিরকম করে হবে না, ডেটাটাকে আগে সিলেক্ট করে নেবেন আপনি। ধরুন এটার উপরই করি, হ্যাঁ, দুটোর উপরে করা যায়। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, কিন্তু হেডিংটা করবেন না, হ্যাঁ, শুধুমাত্র ডেটাটাকে করবেন। বোঝা গেছে? এখানে কিছু রুলস থাকে আর কি। আপনি হয়তো হেডিংটা সমেত করলেন, সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসবে, শুধুমাত্র ডেটাটাকে করবেন। আচ্ছা, তারপরে আপনি কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, দেখুন এখানে আছে হাইলাইট সেল রুলস আছে, এখানে দেখুন লেখা আছে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, আপনার যেটা লাগবে। আপনি বললেন বিটুইন নেব, তা বিটুইন নিন। আপনি চাইলেন যে কত না 9000 থেকে আপনি 12000 করবেন, আপনি এখানে লিখলেন 9000 আর এখানে লিখলেন 12000, তাই তো? হ্যালো, এবারে ও জেনারেল একটা ফরম্যাটিং নিয়ে নিয়েছে, দেখুন উইথ রেড ডার্ক নিয়ে নিয়েছে। আপনার যদি মনে হয় যে না আমি এরকম রাখবো না, আমি আমার মতন করবো, ভালো, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরো দেখুন আরো অপশন পাবেন। এই দেখুন ইয়েলো আছে, রেডিমেড কিছু আছে, গ্রিন আছে, কিন্তু আপনি বললেন না আমি আমার মতন করবো পুরোপুরি, তখন আপনাকে করতে হবে কি, কাস্টম ফরম্যাট। ঠিক আছে? কাস্টম ফরম্যাট করবেন। কাস্টম ফরম্যাট করে আপনি বললেন আমি বোল্ড করব, ভালো, আপনি হয়তো বললেন কালারটা আমি রেড কালারের দেবেন, আপনি হয়তো বললেন আমি ফিলটা দিয়ে সবুজ করবেন। ওকে, এবারে দেখুন, ওকে, এবারে দেখুন আপনি এটা আপনার মতন করে দিচ্ছেন পুরোপুরি ভাবে, তাই তো? কাস্টম ফরম্যাটে গিয়ে চেঞ্জ করতে হবে। কাস্টম ফরম্যাটে যান, ওখানে দেখুন 4টে ট্যাব খুলবে। আগে আপনি হাইলাইট সেল রুলসে যান, এবারে এখানে আপনি চিন্তা করুন কি করবেন, গ্রেটার দ্যান না, লেস দ্যান না, বিটুইন, এগুলো আপনাকে আগে চিন্তা করতে হবে। গ্রেটার দ্যান হলে একটাই দিতে হয়, বিটুইন হলে আপনাকে দুটো ডেটা দিতে হবে, স্টার্টিং আর এন্ডিং, তাই তো? আর তারপরে এখান থেকে কাস্টম ফরম্যাট, নিচে কাস্টম ফরম্যাট পাবেন, ওখানে দেখবেন 4খানা ট্যাব আসবে। ঠিক আছে? ফন্টের জন্য এটা, ফিলের জন্য ফিল। ফিল্টার করেও করা যাবে না? দেখুন ফিল্টার করলে ফিল্টার হবে, কি অসুবিধা আছে? তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং দেখেছেন তো? এরকম দেখুন আরো ফরম্যাটিং আছে, আর একটু দেখায়, সেটা হচ্ছে যে এটা একরকম হলো। আরো দেখুন এখানে
ডেটা বার্স আছে দেখুন, এই দেখুন। দেখতে ভালো লাগে, ঠিক আছে? যে ডেটায় কম সেটা একরকম বার তৈরি হয়, দেখেছেন কিরকম সেট তৈরি হয়েছে, বারও তৈরি হয়, এরকম বার তৈরি আছে। কালার স্কেল আছে, কালার স্কেল এরকম হবে, আর আইকন সেটে এরকম হয়, এই যে, ঠিক আছে? এখানে দেখুন বারও করা যায়। এবারে দেখুন কোথাও বেড়েছে, বার বুঝতে পারবেন দেখে পাশে। এগুলো একটু ডেকোরেটিভ হয়, দেখতে ভালো লাগে, চট করে বোঝা যায়, তার জন্য এসব অ্যাপ্লাই করতে হয়। কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং খুব কাজের জিনিস আপনার, আর যদি যেটা প্রিন্টে খুবই কাজের জিনিস। আমরা ইলেকশনে করতাম 90% এর উপর পোল, ওইটার নামই সেই সাথে আর আমরা তো এরকম ভাবে কাজ করতাম তখন ইলেকশনে, শর্ট করে বার করে দিতাম ফটো, তো দেখে বুঝতে পারা যায় জিনিসটা। নাহলে অত ডেটার মধ্যে সার্চ করা একটু মুশকিল হয়। স্যার প্রিন্ট দিলে ওই ওই অ্যাজ ইট ইজ ওই কালারটাই আসবে। কেন আসবে না? ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এটা হয়ে গেল। পার্সেন্টেজ বলুন, বলুন না। যখন 90% করবো তখন তো ফিগার সব প্রত্যেকটা অ্যাসেম্বলির জন্য আলাদা আলাদা হবে। কি চাইছেন? মানে যখন আমি আচ্ছা আচ্ছা 90% বের করব, ফিগার তো আলাদা হবে, ফিগার তো ফিগার আলাদা হবে মানে বুঝলাম না। ধরুন আপনার একটা পোল পার্সেন্টেজ তো হবে, ধরুন এটার 90, উপরেই 90% করবে। আমি 90% করছি, কিন্তু 90% একজনের আসলো হয়তো 500, একজনের আসলো হয়তো 1500, তখন 500টা তো 1500 থেকে অনেক কম, সেক্ষেত্রে কিভাবে হবে? আমি ঠিক কোশ্চেনটা বুঝতে পারছি। ধরুন আমি কি বলছি, ধরুন এটা এটা কি করছে, এটা করছি ধরুন আমি আমি এই ডেটাটার উপরেই বলুন না। এডিটর তো, বলুন। ধরুন আমি 1000 থেকে 1500-র মধ্যে বললাম। ফিগারগুলোকে চুজ করবো, চললাম ভালো, ঠিক আছে? এগুলা হলো। র্যান্ডম কালার আছে, দেখালো, 1000 থেকে 500-র মধ্যে আছে। দেখিয়ে দিল। তাহলে এবারে আমি যখন 90% চুজ করব, তখন তো ওই 1000 থেকে 1500-র মধ্যে আসবে না, কারোর শুধু 200 আসতে পারে, কারোর 1500 এভাবে আসতে পারে ফিগারটা, যখন আমি 90% করব 90%টা কখন করবেন আপনি? ভোটিং এর সময়। হ্যাঁ, তখন তো থাকবে আপনার 90%-এর পার্সেন্টেজ, পোল পার্সেন্টেজ থাকে তো। পোল পার্সেন্টেজ তো একটা কলম থাকে, বুঝতে পারছি না। তাই না? মানে সেক্ষেত্রে রেঞ্জটা তো ধরতে পারবো আচ্ছা আমি না। দেখাই, হ্যাঁ। দেখুন, তারপরে যদি আপনার আচ্ছা, ঠিক আছে। মিটে যায় ভালো, নাহলে লাস্টে দেখে দিচ্ছি কি বলতে যাচ্ছি। এটা দিয়ে বলতে হবে, নাহলে অন্যভাবে বোঝা না যাবে। কোডের কত থেকে কত পার্সেন্ট কত নাম্বারে বললে ওইটা নিয়ে। আচ্ছা এইগুলো হচ্ছে আপনার, দেখুন এইগুলো হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এটাও লাগে খুব কাজে। যেমন দেখুন এখন যে অ্যালাইনমেন্টটা আপনার দেখুন নিচে আছে, তা আপনি বলতেই পারেন যে এটা আমার নিচে না, এটা আমার মাঝে লাগতে পারে, কি ওপরে লাগতে পারে। সেই ক্ষেত্রে এইখানে ওয়ার্ডে আপনি 4 রকম অ্যালাইনমেন্ট পান, লেফট সেন্টার রাইট জাস্টিফাই। এখানে আবার ভার্টিক্যাল হরাইজন্টাল 2 রকম অ্যালাইনমেন্ট হবে, মানে লেফট সেন্টার রাইটই হবে, ভার্টিক্যাল হবে, আবার হরাইজন্টালও হবে। ইন্ডেন্টের এটা সেইখানে দেখুন, এই দেখুন, এইটা দেখুন, অ্যালাইনমেন্ট এই দেখুন, এটা হলো কি মাঝে হলো, এবং এটা দেখুন। এবারে দেখুন, বুঝতে পারছেন কি করলাম? তাহলে এই অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করলে জিনিসটা দেখতে আরো ভালো লাগে। আচ্ছা এইবারে আসুন আপনার অন্য জায়গায়। যে শর্টিং এন্ড আপনার ফিল্টার, শর্টিং এন্ড ফিল্টার কিরকম হয়, যে আপনি যদি চান যে এগুলো আমি শর্টিং করব, শর্টিং করতে পারেন। শর্টিং করলে কি হবে, আপনার ডেটা যখন এন্ট্রি হয় তখন তো আর ওরকম ভাবে এন্ট্রি হয় না যে যেটা আগে পাবো সেটা আগে দেবো, পরে যেটা পাবো পরে দেবো, ওরকম তো হয় না যে আপনি যেরকম পর ডেটা পাবেন সেরকম আপনাকে এন্ট্রি করবে। তখন ওই এই নামটা আসেনি বলে এন্ট্রি হবে না, ওরকম তো হবে না। কিন্তু আপনি প্রিন্ট দেওয়ার সময় যদি ওরকম দেন তাহলে মুশকিল হবে, লোকের কি করতে হবে, থ্রু আউট দ্য ডেটা আপনাকে সার্চ করতে হবে। তাই জন্য আমরা শর্টিং করি বা ফিল্টার করি। শর্টিং করতে গেলে আপনি যে কলমের উপরে করবেন, আপনি সেই কলমের উপর মাউসটাকে শুধু রাখবেন, যেমন এটার উপরেই রাখবেন। এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাবেন এবং এখানে 2 রকম শর্টিং হয়, একটা A to Z, একটা Z to A। তাহলে A to Z এ করলে আপনার শর্টিং এরকম হয়ে গেল, যেহেতু আমার ডেটাটা রিপিট করা ছিল বলে এরকম বারবার এসছে। আবার Z to A করলে আপনার ঘুরে যাবে। টাকা পয়সার ক্ষেত্রে লোকে বেশি Z to A টাই করে। এটা হলো শর্টিং এর ক্ষেত্রে। এইবারে কি হয়, এখানে শর্টিং আর এখানে ফিল্টার আছে। ফিল্টার কিরকম, যে ধরুন আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে।
এই যে সিটি, ঠিক আছে, সিটি আপনারা তো আমরা এরকম তো হাতে করে মানে লেখে, কিন্তু তার তো ধরুন 5 রকম কি 10 রকম কি 15 রকম সিটি কমন থাকে, অনেকে এটা হাতে করে লেখে। আমরা হাতে করে লিখে না, আমরা এটাকে ড্রপ ডাউন বক্স তৈরি করি। কিরকম ভাবে করি আপনাকে একটু দেখিয়ে দিই, জাস্ট দেখে দিই, হয়তো কাজে আপনার সুবিধা আসতে পারে। যে ধরুন সিটিগুলোর লিস্ট আপনার কোনো একটা টেবিলে আছে, এই টেবিলেও থাকতে পারে, কোনো টেবিলেও থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমি বললাম বারওয়ান, হুগলি, হাওড়া, এই থাক, হ্যাঁ, এরকম সিটির লিস্টটা ধরুন এন্ট্রি আছে। এবারে এই সিটির মধ্যে এই সিটিগুলো আসবে আর কি, কারো বাপুরে আসবে, তাহলে সিটির নেমটা। এবারে আপনি কি করবেন, এখান থেকে ডেটাটা যতটা বা গোটা কলমটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, কলমটাকে সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনি কি করবেন, এবারে দেখুন এখানে আপনি চাইছেন যে সিটিটার মানে ড্রপ ডাউন করুন। ড্রপ ডাউন বোঝেন তো, মানে ক্লিক করলে চলে আসবে। এখানে কি হবে, আপনাকে যদি করতে হয় সেটা, আপনি এখানে ডেটা মেনু আছে, অপশন দেখেছেন, ডেটা মেনু অপশন পাচ্ছেন। ডেটা মেনুর মধ্যে দেখুন ভ্যালিডেশন বলে একটা অপশন পাবেন, ডেটা ভ্যালিডেশন আছে। ডেটা ভ্যালিডেশনের মধ্যে ডেটা ভ্যালিডেশন পাওয়া যায়। যখন করবেন এটা একটা ডায়লগ বক্স আসবে ডেটা ভ্যালিডেশন নামে, ঠিক আছে। এইখানে অ্যালাউ এনি ভ্যালুটা করবেন না, এখানে আপনি করবেন কি লিস্ট। কি করবেন, লিস্ট। হয়েছে, লিস্ট করলাম। এবারে আপনার কাছে সোর্সটা চেয়েছে, সোর্সের এখানে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে এরকম সোর্সটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে না, বোঝাতে পারিনি, ঠিক আছে। এইবারে আমি ওকে করে দেবো। এইবারে দেখুন আপনি, এই দেখুন জানেন প্রত্যেকটা ডেটা দিয়ে আসবে, দেখুন দেখতে পাচ্ছেন, হয়ে যাবে drop down। এগুলো হয় যখন আপনি মানে ওই ফিক্স থাকে কোনো জিনিস, স্কুলের নেম কি ব্লকের নেম, এরকম ভাবে করলে আপনার একটু সুবিধা হতে পারে। আচ্ছা আচ্ছা, বারবার টাইপ করতে হবে না। বারবার টাইপ করাতে ভুলের চান্স তো বেশি। আমরা চেষ্টা করি যে ডেটা রিডান্ডেন্সি, ডেটা ইন্টিগ্রিটি এগুলো যেন ডেটাবেসে সবসময় মেনটেন করা যায়। এই রিডান্ডেন্সি ইন্টিগ্রিটি করতে গেলে আপনাকে এক্সেল বলুন, অ্যাক্সেস বলুন, সব জায়গাতেই ইউজারের হাতে দেওয়ার আগে ডেটা ভ্যালিডেশন বিভিন্ন চেকস আপনাকে রেখে দিতে হবে, নাহলে ইউজারের কাছে দিলে ওটা শেষ। এটা মাথায় রেখে দেবেন, ইউজারের কাছে যখন ফুল দেবেন, ও কেউ হয়তো সেন্ট জেভিয়ার স্কুল, কথার কথা বলছি, কেউ হয়তো এসটি ফুল স্টপ লিখবে, কেউ হয়তো এসটি ফুল স্টপ লিখবে, দুটো ডেটা উইল ট্রিট অ্যাজ ডিফারেন্ট। আপনি যখন সেন্ট জেভিয়ার স্কুল যে পরবর্তীকালে সার্চ মারবেন, আপনি দেখবেন 100টা ছেলের নাম বেড়েছে, ভাইরাস ছিল 300টা, আর বাকি 200টা কোথায় গেল না, সেন্ট ফুল স্টপ মেরেছে। বুঝতে পারছেন? এইগুলো কিন্তু এবারে আপনি যদি এরকম করে দিতে পারতেন যেখানে সিলেকশনের অপশন, তাহলে সেই ভুলটা কি হতো আপনি বলুন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে, যে এন্ট্রি যখন করতে দেবো ইউজার এন্ডে বা কাউকে, তখন আপনাকে বিভিন্ন চেকস রেখে দিতে হবে। কিরকম চেকস আর একটু দেখায়, দেখুন সাপোজ ধরুন এখানে আপনি যা ডেটা দেবেন তাই নিয়ে নেবে তো, হ্যাঁ কি না, নিয়ে নেবে কি নেবে না, নেবে তো। ধরুন আমি 12,000 টাকা দিলাম, নিয়ে নেবে, যা দেবেন নিয়ে নেবে। আমি হয়তো এরকম বলতে পারতাম যে ভাই তুমি এক কাজ করো, আমার এই কলমটায় আমি একটা চেক রাখতে চাই, বা এজের ওপরে তো রাখা যায়। তাহলে সাপোজ ধরুন আমি এখানে একটা নতুন কলম ইনসার্ট করলাম, এই কলমটার নাম দিলাম এজ, ওকে চলো। এইবারে আমি বললাম যে এজটা তো ঠিক আছে, এজের কলম, কিন্তু আমি আমার যে ফর্ম, আমার যে ডেটা, তাতে এজ দেখা যাচ্ছে 45 to 60 মধ্যেই থাকতে হবে, এর আগেও নেব না, এর পরেও নেব না। কিন্তু এখন যদি আপনি দেন 30, নিয়ে নেবে তো নাকি না, নেবে না, আরামসে নিয়ে নেবে, তাই তো। তাহলে আপনি চেক রাখতে হবে, কিভাবে রাখবেন দেখুন, সিলেক্ট করলাম ডেটাটা, কন্ডিশনটা আপনার হাতে, যেরকম ইচ্ছা আপনি ওই ডেটাতেই যাবেন, ডেটা ভ্যালিডেশনেই যাবেন, ডেটা ভ্যালিডেশন আবার ক্লিক করবেন, সেই জিনিসে আসবে। এখানে কি লেখা আছে দেখুন, অ্যালাউ এনি ভ্যালু, এনি ভ্যালু মানে যা দেবেন নিয়ে নেবে, হ্যাঁ কি না। এইবারে আপনি এখানে কি করবেন, এখানে হোল নাম্বার করুন, হোল নাম্বার, ওকে। এখানে বিটুইন অপশন পাবেন, গ্রেটার দ্যান অপশন পাবেন, লেস দ্যান অপশন পাবেন, সব রকম পাবেন। আপনার যদি মনে হয় 45 থেকে 50, তাহলে কি করব, বিটুইন নেব, ঠিক তো। গ্রেটার দ্যান হলে গ্রেটার দ্যান নেবেন, আচ্ছা বিটুইন নিলাম। তাহলে এইখানেতে আমি মিনিমামে করে দিলাম কত 45, ম্যাক্সিমামে করে দিলাম কত 60, ঠিক তো। এবারে এখানে ওকে করব না, দাঁড়ান একটু কাজ আছে, ওকে করে দিতে পারেন, তাতে অসুবিধা কিছু হবে না। হবে যেটা, যদি ইউজার এন্ডে আপনি এটা দেন, তাহলে
ও তো বুঝতে পারবেন আপনি কি বলতে চাইছেন। ও 30 দিচ্ছে, নিচ্ছে না, 32 দিচ্ছে, নিচ্ছে না, কিছুক্ষণ পর ছেড়ে পালিয়ে যাবে, ধর আমি কাজ করবো না। তাহলে ওকে আপনাকে মেসেজ দিতে হবে যে আমার কি দরকার এই জায়গাটায়, হ্যাঁ কি না? তাহলে মেসেজটা দিতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে ইনপুট মেসেজ আছে না, এই ইনপুট মেসেজে গিয়ে আপনি লিখে দিলেন যে বিটুইন 45 টু 60, ওকে। হ্যালো, আবার আপনি এরর মেসেজে দিতে পারেন যে যদি ধরুন ও ভুল বলল, তাহলে কি আছে, তাহলে এখানে এরর মেসেজে আপনার হলো রং ইনপুট বা এইচ, যাই হোক হলো। তাহলে বুঝতে পারলেন তিনটে কিন্তু আলাদা আলাদা পার্ট। এইবারে আমি ওকে করলাম, এইবারে দেখুন যখন আমি ক্লিক করবো দেখাচ্ছে, এটা বুঝতে ওর সুবিধা হবে যে বিটুইন 45 and 60। আচ্ছা ঠিক আছে, আমি এখানে 67 করে দিলাম, ঘুমের ঘরে এন্টার দিলাম, আসলো রং এন্ট্রি। কি দেখাচ্ছে আপনাকে, রিট্রাই, আপনি রিট্রাই করবেন, আবার ওখানেই ফেরত যাবে, যতক্ষণ না কারেকশন করবেন আপনার চাবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিস হচ্ছে আপনার দরকার, যাতে আপনার এক্সেলে আরো করা আনন্দ দেওয়া যায়, অ্যাক্সেসে আরো বেশি করা যায়, এক্সেল একটু কম করা যায়, মোটামুটি করা যায়। বুঝতে পেরেছেন? তাতে ডেটা এন্ট্রি আপনার অনেক সুবিধা হবে। নিয়ে নেবে, ভুল হলে নেবে না, ঠিক হলে নেবে। বুঝতে পেরেছেন? এগুলো সব ডেটা ভ্যালিডেশনে থাকে, একটু দেখে নেবেন, সব তো আর দেখানো এখন হয় না। রিমুভ ডুপ্লিকেটস এর মধ্যেও দেখুন এরকম অপশন থাকে যে আপনাদের যখন ডেটা আসবে, ডেটা যখন আসবে ও সব দেখবেন ভূত পেতনি একসাথে ঢুকে আসবে, আপনাকে সেগুলো মানে দায়িত্ব নিয়ে তাই ঠিক করতে হবে। ডেটা বাছা মানে হচ্ছে খুব বাজে কাজ। তাহলে এখানেতে দেখবেন একই লোকে দুবার তিনবার এন্ট্রি হবে, হতেই হবে, তাই না? ওই যখন ফর্ম ফিল আপ, একটা লোক ফর্ম ফিল আপ করবে, তারপর দুদিন পর যখন সে দেখতে পাবে তার পোর্টালে নাম ওঠেনি, আবার করবে, আবার করবে। আর আমরা যারা এন্ট্রি করবো ধরুন, আবার কেউ দেখতে যাবে না যে লোকটা এন্ট্রি হয়েছে কি হয়নি, এন্ট্রিটা করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা কি করি, ডুপ্লিকেটস রিমুভ করে দিই। তা ডুপ্লিকেটস রিমুভ করতে গেলেও সেই একই জিনিস, আপনার যতটা ডেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবার এখান থেকে রিমুভ ডুপ্লিকেটস করবেন, এখানে অপশন আসবে যে কোন কোন কলমের উপরে আপনি ডুপ্লিকেটস মানে কাজ করাতে চান। তা আপনি বললেন হয়তো যে নেম অফ দ্য এমপ্লয়িটা যদি এক হয় তাহলে আমি রাখবো, আর সিটি তো আমার সবার দেওয়া নেই, আর যদি বেসিক স্যালারিটা এক হয় তাহলে রাখবো, ঠিক আছে। আরো যদি আপনার কিছু চেক থাকে সেগুলো দেবেন, সব ডেটা তো সব রকম না এটা। তাহলে আমি কি করলাম যে নেম অফ দ্য এমপ্লয়ি, আর যদি বেসিক স্যালারিটা একই রকম পায় তাহলে সেটাকে আমি ডুপ্লিকেট হিসাবে ধরবো এবং সেটাকে আমি ওকে করব। 40 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, 15 ইউনিক ভ্যালু রিমেইন, ওকে করে দিলাম। দেখুন আপনার অরিজিনাল ডেটা ছিল 15টা, বাকি সব ডুপ্লিকেট ভ্যালু ছিল। আমি তাই করেছিলাম, কপি করে করে লাগিয়েছিলাম। এইগুলো সুবিধা আপনার কাজ করতে। চেকস, এই চেকস গুলো কিন্তু ডেটা করার পরে একবার র্যান্ডম চেক করে নিতে হবে, নাহলে কি হবে আপনার ডেটার মধ্যে আপনি বুঝতে পারবেন কিছুতেই লিখতে পারবেন। এরকম আমরা যখন ডেটা এন্ট্রি হয়ে যায় যেখান থেকে আসে আমরা এরকম র্যান্ডম সিলেক্ট বাটনে ডিলিট করো, আমরা জানি যে নামটা থাকবে। বুঝতে পেরেছেন? বলুন, বলতে না। বলছি আমার একটা কাজে প্রত্যেক মাসে করতে হয়, আমার স্কিম সাথে কাজ তো প্রত্যেক মাসে আপডেট হয়, তো আগের একটা এক্সেলের সাথে পরের এক্সেলটা কম্পেয়ার করতে অনেক খাটতে হয়। কম্পেয়ারের অপশন আছে তো, মানে দুটো এক্সেল আলাদা। দুটো এক্সেলের ফরম্যাটও আলাদা। হ্যাঁ, ফরম্যাট সেম থাকবে, সব হেডিংয়ের ভিতরের ডেটাটা চেঞ্জ হয়। এবার খুঁজে খুঁজে আমাকে নিজেকে বার করতে হয় দুটো এক্সেলকে প্যারালালি পাশে পাশে ওপেন করে। ওটা কোনো শর্টকাটে কিছু করার থাকলে বুঝতে পেরেছি, মানে প্রত্যেক মাসে সেন্সাসের ডেটা আপডেট হচ্ছে, এবার আমাকে দেখতে হবে কোনটা কমেছে, এবার তাদেরকে প্রশ্ন করতে হবে কেন কমেছে, এসসিটা কেন কমেছে, এসটিটা কেন কমেছে। এটা যদি একটু একটা অপশন ছিল এখানে, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। কনসলিডেট বলে এখানে একটা অপশন আছে, এটা কি করে দুটো তিনটে জিনিসকে একসাথে করে দেয়। কনসলিডেট মানে দুটো তিনটে ডেটা, তিন চার রকমের ফরম্যাটটা এক। ধরুন জানুয়ারি মাসে একটা আছে, ফেব্রুয়ারি মাসে একটা আছে, মার্চ মাসে একটা আছে। এবার আপনি চাইলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে টোটাল কনসলিডেট কত রিপোর্ট হচ্ছে, সেইটা হচ্ছে কনসলিডেট। সে তো প্রচুর জিনিস। আর কম্পেয়ারের একটা ছিল,
আপনি আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাবেন, আমি একটুখানি দেখে আপনাকে জানিয়ে দেবো। আপনার ফোন নাম্বার দেবেন তো, আমার দরকার লাগলে আপনাকে মেসেজ করে জেনে নেবো। হ্যাঁ, এটা হবে, ওটা করা যাবে বুঝলেন। কম্পেয়ার বলে একটা অপশন আছে, আমাকে একটু দেখে নিতে হবে কোথায় আছে। ওইটা আমাকে মানে বসে বসে না, আমি দেখিয়ে দেবো, একটু সময় পেলেই দেখিয়ে দিতে পারবো, একটুখানি টাইম লাগবে। একবার জাস্ট করে আমি দেখে নেবো, তারপর আপনাকে আমি বলে দেবো। এক্সেলে আমার অনেক কিছু করতে সে হবে। তো হবে, এক্সেলে তো প্রচুর কাজ, এক্সেলের কাজের শেষ নেই। কেটে কেটে সব আচ্ছা। গ্রুপিং এর ক্ষেত্রে দেখাই যেটা, সেটা হচ্ছে যে কন্ডিশন দিয়ে রেখেছিলাম। ল্যান্ডের ফার্স্ট তারপর হ্যাঁ, দেখি দেখি। আসছে রয়্যালটি কত আসছে পরীক্ষা করতে হবে, এক্সেলের করতে হবে, কত পাট্টা দেওয়া হলো, কত দেওয়া হলো, কত বুঝে দেওয়া হলো। ওটা একটুতেই গায়ে যাচ্ছে চল। কি অসুবিধা বলুন? সেটা করে দিয়েছি। এই রাখবেন যেটা এরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোন কি অসুবিধা, একই তো কাজ, কিছু অসুবিধা হবে না তো? দেখুন কোনো অসুবিধা হচ্ছে না। ডেটের ফরম্যাট ঠিক থাকতে হবে, ডেট সব সময় স্ল্যাশ বা ড্যাশ দিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? ডেটে অনেকে মানে হ্যাঁ, তো দেওয়া যাবে না। ডেটে যদি পয়েন্ট দিয়ে দেন সেটা কিন্তু ডেট থাকবে না। আমার কথা বুঝতে পেরেছেন? রুলস আছে কিছু, কোনোদিন ডেটে পয়েন্ট দিয়ে করবেন না, তাহলে সেটা ডেট আকার নেবে না। আইদার স্ল্যাশ অর ড্যাশ, যে কোনো একটা। স্যার, ওই যেটা বললো যে দুটো ডেটা শিটকে কম্পারিজন করা, তো ওটা দুটো ডেটা শিটকে ওপেন করে নিয়ে আর ফিল্টার করে নিয়ে তো কম্পারিজন করাই যায়, যে জয়িত্রীময় যে আছে না, উনি যেটা বলছে ওটা আরো সহজ উপায় হয়ে যাবে। তার সেটা তো দুটো sheet এটা এমাউন্ট আছে, পরের সিটে হয়তো এটা এমাউন্ট আছে, কম্পারিজন তো করা যেত। মানে অলমোস্ট 80-90% ডেটা সেম থাকে, কিন্তু ওই খুঁজে খুঁজে আমাকে বার করতে হবে, আর আমি বলে দেবো আপনাকে যাতে খুব সহজে হয়ে যায়, ওটা বলে দিতে পারবো। ফিল্টারে কিছুটা হবে। আচ্ছা, তাহলে বোঝা গেছে তো? তুমি আগে করা কিন্তু চোখগুলোতে না না, ফিল্টার করে নাম সার্চ করলে বা কিছু একটা ডেটা সার্চ করলে সেটার আচ্ছা, এইবারে যেটা সেটাকে যেটা বললাম ফিল্টার, উনি যেটা বললো ফিল্টার, আমার বলতে বলতে একটা একটা করে মনে পড়ে। ফিল্টার তো নর্মাল ফিল্টারে কি হয়, মানে দেখে যে ধরুন হাওড়াগুলো একসাথে হলো, বা আপনার একগুচ্ছ ডেটা থাকে, ফিল্টার করা মানে কি, ডেটাটাকে ছেঁকে বার করা, যে আমার সব ডেটাটা দরকার নেই, আমার হয়তো এইটা দরকার, শুধুমাত্র এই ডেটাটা দরকার, হাওড়াটা দরকার কি হুগলিতে দরকার। আবার এরকমও ফিল্টার হয়, যে ফিল্টারটা হচ্ছে যে আমার এত থেকে এতর মধ্যে ডেটা দরকার, যেমন হচ্ছে এই জিনিসটা, যেমন এখানে স্যালারি আছে, কাউ কম আছে কাউ বেশি আছে, আমি হয়তো বললাম যে আমার ডেটাটা দরকার বা ফিল্টার করতে হবে, সেটা হচ্ছে 9000 থেকে 12000-এর মধ্যে, বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা একটু অ্যাডভান্স ফিল্টার টাইপের বলি। সেটা কি করে করে না, এইখানে আপনি ফিল্টারটা করে দেবেন, ঠিক আছে, কিন্তু এইখানে যখন আপনি ক্লিক করবেন, যেটা নর্মাল ফিল্টারে হয়, সেটা আপনার এখানে হয়তো সিটিগুলো চলে আসে, কিন্তু এক্ষেত্রে তো যত লোক তার তত টাকা, মানে 10,000 হলে 10,000টা আপনার, সেক্ষেত্রে কাকে মুছবেন আর কাকে মুছবেন না, তাই তো? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন নাম্বার ফিল্টার বলে একটা অপশন আছে, দেখেছেন? এইখানে গিয়ে আপনি করবেন কি চাইছিলেন, বিটুইন নাকি, এই বিটুইন, হ্যালো, আমি বললাম 7,000 থেকে কত বললাম, 10,000 নাকি, এই যে হ্যালো, ওকে, তার মানে 7 থেকে 10-এর মধ্যেও ফিল্টার তুলে দেবো,
যেখানে আপনি ক্রাইটেরিয়া পাবেন না সেখানে। ক্রাইটেরিয়া তো ফিল্টারে নরমালি ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম জায়গায় থাকে, কিন্তু এরকম যদি থাকে যেখানে নাম্বারস থাকে সেখানে আপনি তো ক্রাইটেরিয়া পাবেন না, সেখানে আপনাকে এরকম ভাবে করতে হবে, নাম্বার ফিল্টার দিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? নাম্বার ফিল্টার আছে বলতে কত করে বললো, কত থেকে বললো? হ্যাঁ তো কীভাবে করতে হবে? নাম্বার ফিল্টার পেলাম এই সাইনটা ক্লিক করো, এখানে এই ফিল্টার ও ডেটাতে গিয়ে ডেটা দেখি। দিয়ে একটু যেতে হবে এই কোনটা এখানটায় নাম্বারটা। এবারে দেখুন গ্রুপ ওয়াইজ টোটাল যেগুলো লাগে আপনাদের, তো যদি এরকম হয়েছে ডেটা, তো হাওড়াও আছে হুগলিও আছে, এবারে আপনারা কি করেন যে হাওড়ার ডেটাটা মানে হাওড়ার টোটাল হবে, আবার হুগলির টোটাল হবে, আবার বর্ধমানেরও টোটাল হবে, তাহলে কি উপায়? সেটাকে আমরা বলি গ্রুপ ওয়াইজ টোটাল। গ্রুপ ওয়াইজ টোটালকে মানে গ্রুপ করতে হবে, এটাকে দিয়ে টোটাল করতে হবে। গ্রুপ ওয়াইজ টোটাল কিরকম না, যদি করতে হয় আপনি সব থেকে ভালো হচ্ছে যে সিটিটার উপরে আপনি আগে যেটার উপরে করছেন সেটাকে প্রথমেই শর্টিং করে দেবেন। ধরুন সিটির উপর আপনি গ্রুপ করতে চাইছেন, তাহলে সিটিটার কলমে রেখে আপনি কি করবেন, এখান থেকে আগে শর্টিং করবেন, তাহলে বাঁকুড়াগুলো একসাথে চলে আসলো, বর্ধমানগুলো একসাথে চলে আসলো তো হয়ে গেল, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি ডেটাতে চলে যাবেন, ঠিক আছে? ডেটাতে গিয়ে এখানে দেখুন সাব টোটাল বলে একটা অপশন আছে, পাচ্ছেন? সাব টোটালে ক্লিক করবেন, এইখানে দেখুন অ্যাট ইচ চেঞ্জিং কখন হবে, যখন সিটি চেঞ্জ হবে। অ্যাট ইচ চেঞ্জিং সিটিতেই আমার গ্রুপ করব, তাহলে অ্যাট ইচ চেঞ্জিং সিটি, এটা একটু বুঝে দিতে হবে। ইউজ ফাংশন, এটা সামও করতে পারেন, অ্যাভারেজও করতে পারেন, কাউন্টও করতে পারেন, যেটা আপনার লাগবে। তো জেনারেলি আমাদের সামি লাগে, সামি থাক। আর কি কি যোগ করব না, আমি বললাম যে নেট যোগ করার দরকার নেই, শুধু বেসিক স্যালারিটাই যেহেতু আছে আর ডিএটা আছে নাকি, এই দুটোকে আমি যোগ করব, ঠিক আছে? আপনার যদি 10টা থাকে 10টা টিক করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। এবারে দেখুন বাঁকুড়ার টোটাল একবারে হয়ে গেছে, হ্যাঁ, আবার এর টোটাল হয়ে গেছে। এতে দেখুন সিনপসিস রিপোর্ট কিরকম তৈরি হয়, এত তো ডেটা মানে যত থাকবে সব ডেটা আপনি যদি প্রিন্ট দিতে যান না তাহলে মুশকিল আছে। আমরা কি করি, সিনপসিস করি, মানে ছোট ডেটা, এক পাতার মধ্যে আমার কাজ শেষ সমস্ত। এটা তো 3টে, আপনার যদি সব জেলার যদি থাকে তাহলে তো সেক্ষেত্রে বিশাল হবে, তো প্রিন্ট দিতে গেলে আপনার হয়তো 10-12 পাতায় এমনিই যাবে। একটা সিনপসিস করে দিলাম, কিরকম সিনপসিস না, এই মাইনাস গুলো আছে দেখছেন, এই মাইনাস গুলো কি ক্লিক করে দিই, হ্যাঁ দেখুন এবারে কত ভালো হলো ব্যাপারটা, এক পাতায় হয়ে গেল, দেখে বুঝতেও পারলেন, কাউ ডাউট রইলো। যদি বলে না বাঁকুড়া টোটালটা মনে হচ্ছে গন্ডগোল, আচ্ছা দেখে নিন, সেটা আপনি click প্লাসে করলে ক্লিক করে print দেখিয়ে দিন ওনাকে যে দেখুন এই হচ্ছে আপনার ডেটা, প্লাসে ক্লিক করবেন, এই হচ্ছে আপনার বাঁকুড়ার ডেটা, দেখুন কোন জায়গায় গন্ডগোল বলুন, কি বুঝতে পেরেছেন? প্রিন্টটা এটা দিলেন, ভালো হলো, আপনার পাতা বেঁচে গেল, অনেক কিছু হয়ে গেল, এটাকে বলে গ্রুপ ওয়াইজ টোটাল, বুঝতে পেরেছেন? এটা আবার আবার বলতে হবে, দাঁড়াও। হ্যাঁ কি বলছেন? আচ্ছা এটা আরেকবার দেখিয়ে দিতে হবে, দাঁড়াও তাহলে দেখি। আমি প্রথমেই বলেছি যেটা যে এ যখন হবে তখন আপনাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে শর্টিং করতে হবে। গ্রুপিং করতে গেলে প্রথমে যদি শর্টিং না করেন ও সবকটা ডেটাকে আলাদা আলাদা করে যোগ করে দেবে, বুঝতে পেরেছেন? সেই জন্য যে কলমটার উপর আপনি গ্রুপ তৈরি করতে চাইছেন, কোনো একটা কলমের উপর তো করবেন, সেই কলমটাকে শর্টিং করে দিবেন, ঠিক আছে? তাহলে আমি সিটির উপর যেহেতু করছি, আমি এখানে সিটিটাকে
কি করলাম, আগেই অ্যাসেন্ডিং ওয়াইজ সর্টিং করে দিলাম। হয়ে গেল কাজ, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ডেটাতে যাব, ডেটা মেনুতে। ডেটা মেনুতে গিয়ে এখানে সাবটোটাল বলে অপশন পাবো, সাবটোটালে ক্লিক করব। এইখান থেকে আপনাকে প্রথমে দেখবেন যে অ্যাট ইজ চেঞ্জিং, কোন কলমটা চেঞ্জ হলে আপনার সামটা হবে, এটাই তো মানে, কোন কলম চেঞ্জ হলে আপনার সাম হবে। তাহলে আমি বললাম সিটি কলম চেঞ্জ হলে সাম হবে, ঠিক আছে। কি ফাংশন ইউজ হবে, সাম, নট নেসেসারিলি সামই হবে, আপনি অন্য কিছুও দিতে পারেন। তো যাক সাম করলাম। আর কোন কোন ফিল্ডগুলোকে সাম করতে চাইছি সেই সব কটা ফিল্ডই আসবে, সেই ফিল্ডগুলোকে টিক করে দেবে, ফাইনালি ওকে করে দেবে, হয়ে যাবে। ফাইনালি ওকে করবেন, হয়ে যাবে। এটাকে সাব টোটাল করবেন। হ্যাঁ হ্যাঁ, ডেটা তাহলে নিয়ে আসতে হবে আপনাকে, নিয়ে আসতে হবে। না চাপের আবার কি হয় তো, অনেকে মানে একটু ভুলও করে। ধরুন এখানে যেরকম এই যে সিটিগুলো আমার হয়ে গেছে, এই সিটিগুলো যেহেতু আমার একবার যেটা লিখে নেন সেই সেলে যদি আবার আপনি দেন, অন্তত অটোমেটিক নিয়ে নেয়, এন্টার দিলেই তো হয়ে যায়। এগুলো অনেকে কি করে, আবার গোটাটা এন্ট্রি করে ভুল করে, জাস্ট এন্টার দিলেই তো কাজ মিটে যায়। যদি কোনো ডেটা আপনার একবার টাইপ হয়ে থাকে, সেটা আর দ্বিতীয়বার টাইপ করার প্রয়োজন পড়ে না, সেটা এন্টার দিলেই মিলে যায়। হ্যাঁ, কিছু কিছু নাম ধাম আছে যেগুলো আপনাকে করতেই হবে, ওগুলো কিছু করার নেই। হ্যাঁ, এই কলমটার জন্য, অন্য কলমে আবার হবে না, সেই কলমটার জন্য আপনার হয়ে গেল। যেহেতু আপনি একবার করেছেন, তো বারবার করে অত লেখার প্রয়োজন নেই, জাস্ট দিয়ে মারবেন, বাঁকুড়া চলে আসবে। হ্যাঁ, স্ল্যাশ বা ড্যাশ, এছাড়া ডেট হবে না, বুঝতে পেরেছেন? ঠিক। আর এইগুলো দিয়ে ইয়ে করা যায়, যদি আপনার হেডিং এদিক ওদিক করতে হয় তাহলে এগুলো দিয়ে করে। এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, এইখান থেকে এরকম ভাবে হেডিং করা যায়। যদি বড় ছক হয় তখন এগুলো কাজে লাগে। এই যে ফরম্যাট, এখানে যাবেন, ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাবেন, এখান থেকে করবেন। হ্যাঁ, পিভট টেবিল কোনদিনও দেখেছেন? হ্যাঁ, ওটাই বলছিলাম, একবার করেছেন। হ্যাঁ, করেছেন? একবার দেখিয়ে দিন না স্যার। জানি না, এখানে ডেটা থাকলে ভালো লাগে, আসলে একটু তো আছে কিনা কিছু। এই ডেটাটাই হবে, দেখুন এটা বড় ডেটা আছে, ঠিক আছে। তো এই ডেটাটাই দেখুন, প্রোডাক্টও আছে, আবার ক্যাটাগরিও আছে, অ্যামাউন্ট আছে, ডেট আছে, আবার কান্ট্রিও আছে। পিভট টেবিল অনেকটা সিনপসিস ডেটার মতো, বুঝতে পেরেছেন তো? কিরকম, এই ইনসার্টে দিয়ে হয় পিভট টেবিল, এখানে ক্লিক করবেন, তো রেঞ্জটা নিজে নিজেই মোটামুটি নিয়ে নেবে, আপনি চেক করে নিতে পারেন যে গোটাটাই নিয়েছে কিনা। দিয়ে আপনি নিউ ওয়ার্কশিট বা এক্সিস্টিং ওয়ার্কশিট যেটাই হোক, নিউ ওয়ার্কশিটও করতে পারেন। নিউ ওয়ার্কশিটে করলেন, ও এরকম ভাবে একটা ছক আসবে দেখুন। এবারে এখানে হচ্ছে যে রিপোর্টের চারটে অপশন থাকে, একটা রিপোর্ট ফিল্টার, কলম, একটা রো, একটা ভ্যালু, ঠিক আছে, চারটে অপশন। এবারে রিপোর্টের ফিল্টারে আপনি হয়তো বললেন যে প্রোডাক্টের উপর আমি ফিল্টার লাগাবো, ঠিক আছে। কলমে হয়তো আমি ক্যাটাগরিটা দেব, হ্যাঁ সেটা তো দিচ্ছি, এটা ভ্যালুতে দেব, ঠিক আছে। আর ডেট ফেট গুলো লাগানো যায়, কান্টি ফান্টিও লাগানো যায় এখানে। এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে জিনিসটা, তাই না? মানে এখান থেকে আপনি
এই যে প্রোডাক্ট অল না করে আপনি হয়তো বললেন অ্যাপেল নেবো, এই নেন অ্যাপেল। ওকে, দেখেছেন অ্যাপেল। এবার এখানে দেখুন অস্ট্রেলিয়ায় কত হয়েছে, কানাডায় কত হয়েছে, সব বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার যদি অল করেন অল, এরা আরো করা যায়, মানে এইগুলোকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে যে কোন জায়গায় কোনটা রাখবো, কোনটায় রোতে রাখবো, কোনটায় কলমে রাখবো, কোনটার উপরে সাম করব, তাই না? এবার আপনি যদি সামের এমন প্রোডাক্ট রিপোর্টে করে দেন তাহলে আবার মুশকিল হবে। সেই জিনিসটা একটু দেখে করলে মানে ভালো, ফটাফট ডেটা আপনি বুঝতে পারবেন যে কোনটা কি হলো, কোন ডেটাটা। অত ফিল্টার বারবার করে করার, এক প্রকার ফিল্টারই, এটা রেডি ফিল্টার আর কি। ওগুলো হচ্ছে আপনাকে করে নিতে হয়, আর এটা হচ্ছে রেডিমেড করা। পিভট টেবিল বেশি ভালো, মানে ইউজ করতে পারলে বেশি ভালো। করবেন এগুলো হাতে হাতে করবেন, নাহলে বুঝতে পারবেন না। চার্ট তো আপনাদের জানা আছে নাকি? বলুন বলুন বলুন। চার্ট জানা আছে। আচ্ছা, প্রিন্ট এরিয়াতে কি হয় দেখুন, এরকম যদি আপনার হয় যে আমার ডেটা আছে সব, কিন্তু আমি মুষ্টিমে একটা জায়গাকে প্রিন্ট করব, ঠিক আছে, সেটাকে আমরা বলি প্রিন্ট এরিয়া। সেটা কোথা থেকে করবেন, যে ধরুন আপনার এই ডেটাটা মুছবো না, আমি বললাম আমি এত থেকে এত অবধি প্রিন্ট করতে চাই, সবটা করতে চাই না, এইটুখানি ডেটা প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তাহলে এইটুখানি সিলেক্ট করব, দিয়ে আপনি কি করবেন, এখানে পেজ লেআউটে চলে যাবেন। এখানে দেখুন প্রিন্ট এরিয়া বলে অপশন আছে, এখানে সেট প্রিন্ট এরিয়া করুন। হ্যাঁ, এইবারে দেখুন যখন এটাকে প্রিন্ট প্রিভিউ যাবেন, দেখুন ওইটুখানি ডেটা দেখাচ্ছে, দেখেছেন তো? বাকিটা কিন্তু আপনার প্রিন্ট হবে না, ডেটা থাকবে, মানে আপনি নিশ্চিন্তে প্রিন্ট দিলেন, শুধু ওইটুখানি প্রিন্ট হবে। আবার যখন গোটাটাকে করতে হবে তখন ক্লিয়ার করে দিতে হবে। যদি গোটাটা করতে হয় আবার আপনি ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দেবেন। এবারে দেখুন, এবার আবার গোটাটা ফেরত চলে এসেছে, ঠিক আছে? প্রিন্টের সময়ও একটা অপশন থাকে, সিলেক্ট প্রিন্ট সিলেকশন, একেবারে প্রিন্টের সময়ও একটা অপশন প্রিন্ট সিলেক্টেড এরিয়া থাকে তো, সিলেকশন এই যে সিলেকশন। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমি অপশনটা দেখিয়ে দিলাম, এখানে প্রিন্ট এরিয়া বলে এরকম অপশন থাকে আর কি, মানে করা যায়। ব্যাকগ্রাউন্ডে লাগাতেই পারেন কিছু, কি ফাইল এটা নিতে হবে। স্যার একটু ভিলু কার্ডটা দেখিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ, ভিলু কার্ড। ভিলুকাপ দেখবে। আমারই আমার আর মনে নেই। বারবার যখন দরকার লাগে নেট দেখে ইউটিউব থেকে করি আর ভুলি যাই। হ্যাঁ, এ থাকে না মনে, আর যেটাও ইয়েও লাগে, ওটা যেটা ইয়ে ছিল জানি না এখন আছে কি না। Equals to x is to 1 এটা দিলে false এটা লিখে করতে হবে। হ্যাঁ ঠিক, খুব বেশি আমার ওখানে এখনো লাগেনি, মানে ওই কাজ আমি দেখেছি ফিল্টার টিল্টার করে বেশি ইয়ে করা যায়। তারপর নাম্বারটা দিয়ে আমরা দিচ্ছি। কোনো অসুবিধা নেই, রেস করে নেবেন যখন ইচ্ছা। আর এইগুলো হচ্ছে ইম্পোর্টিং এর জন্য, যে ডেটা যদি অ্যাক্সেস থেকে আনতে হয় তাহলে এইগুলো হচ্ছে সেই, মানে এখানে আপনাকে ডেটাতে গিয়ে এই অ্যাক্সেস থেকে বা আদার সোর্স থেকে আপনি ডেটা নিয়ে আসতে পারেন এখানে।
আর এখানেও তো হেডার ফুটার আছে, ইউজ করেছেন কোনোদিনও এক্সেলেতে হেডার ফুটার? হ্যাঁ দেখ প্রিন্ট করার সময় লাগে না। এখানে একটু আলাদা রকম, দেখে নিন একবার, জাস্ট দেখিয়ে দিচ্ছি হেডার ফুটার। মানে এখানে কিন্তু ওয়ার্ডের মতন টানা থাকে না, তিনটে ভাগ থাকে, একটা লেফট সেকশন, একটা মিডল সেকশন, একটা রাইট সেকশন, বুঝতে পেরেছেন? এবার তিনটে ভাগের মধ্যে ধরুন আপনি মিডিলে যদি রাখেন, এখানে বললেন পেজ নাম্বার দেবো, এই দেখুন পেজ নাম্বার, আপনি এখানে হয়তো বললেন ডেটটা দেবো এরকম, আর এখানে হয়তো আপনি লিখে দিলেন যে কম্পিউটার ক্লাস, আবার নিচে ফুটার আছে, সেটা একই জিনিস। এবার ডিজাইনে গিয়ে এখানে একটা ক্লোজ বলে অপশন থাকে না, ডিজাইন ইনসার্টে কি এই যে এক নম্বর, এটা বোনা দেখা যাচ্ছে না, না 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 ইনসার্টে যাও, ইনসার্টে কি রেকর্ড করে যাও। এই তো হয়ে গেছে, উপরে আছে, ছোট করে দেখা যাচ্ছে, ঠিক আছে, হয়ে যাবে। মানে তিনটে সেকশন থাকে, ওয়ার্ডের মতন টানা আর কি থাকে না। হ্যাঁ, তা এটা যদি লাগে ইউজ করতে পারি। আর গাইডলাইন্স দিলে আপনাদের বললাম রুলার টাইপ, ফর্মুলা, হেডিং এগুলো সব আছে। পেজ ব্রেক প্রিভিউর একটা বড় কাজ হয় যে যদি আপনার পেজ বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পেজ ব্রেক প্রিভিউ করে, মানে এই যে পেজ ব্রেক প্রিভিউ, এই যে ফরম্যাটিং এ কি হয়, যদি আপনার ডেটা খুব বেশি হয়, ফার্স্ট নম্বর হচ্ছে আপনাকে ডেটাটাকে ওরকম যেরকম বললাম অটো কলম উইথ করে আগে চাপিয়ে নিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর র্যাপ টেক্সট করে অটো কলম উইথ করে, এগুলো হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডেটাটা ধরে যদি 12 থাকে ওটাকে 10 ফ্রন্টে করা, আবার কলম উইথটাকে আরেকবার দিয়ে দেওয়া, তাহলে কি হবে, আবার স্কুইজ হবে। এটাও যদি না হয়, আপনার লাস্ট অপশন আপনার এটাই আছে যে পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউ করলে আপনি দেখতে পারবেন কোন জায়গায় ডেটাটা ভাঙছে, যদিও এখানেই ভাঙছে। এটাকে আপনি বাড়ানো কমানো মানে কি হবে জানেন, আমি এটাকে ধরুন সাপোজ ধরুন এতটা ডেটা ছিল, আমি ধরুন এটাকে নিয়ে এসেছি, বা নিচের দিকেই যদি দেখি, আমি এটাকে ধরুন এখান থেকে তুলে আমি বললাম না এতটা যাবে না, তো আমি 40 পর্যন্ত একটা পাতায় রাখতে চাই, তাহলে এরকম 40 পর্যন্ত রাখবো, তাহলে ও 40 পর্যন্ত এক পাতায় প্রিন্ট হবে। প্যারালালি কলমের ক্ষেত্রেও তাই, আপনি ওখান থেকে চাপতে পারেন, কিন্তু চাপার কি হলো, যত চাপবেন প্রিন্ট কিন্তু আপনার ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? প্রিন্ট আপনার একটা জায়গাতে এফেক্ট হবে আপনার, আপনি 100% কে চাপতে পারেন, 100% কে আপনি চেপে চেপে হয়তো 4টে কলমের জিনিস ঢুকিয়ে দিলেন একসাথে, তাতে আপনার কি হবে, যেটা 100% দেখায় ওইটা আপনার তখন হয়ে যাবে কি জানেন তো, হয়তো 80% হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওটা তখন 80% হয়ে যাবে আপনার, যতই চাপবেন। হ্যাঁ, দেখো 40টাই এসছে। আর এগুলো ব্রেক করা যায়, এগুলো খুব একটা লাগে না। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করা যায়। ব্রেকে কি দিচ্ছে দেখি, রিমুভ ব্রেক, আচ্ছা, ইনসার্ট পেজ ব্রেক। ইনসার্ট পেজ ব্রেক মানে ধরুন এখান থেকে আপনার মনে হলো ব্রেক করে দেবো পরের পাতায়, এমনি তো নরমালি আপনার হবে না, এন্টার দিলে তো হবে না, তো সেই ক্ষেত্রে হতেই পারে যে আপনার মনে হলো এই 10 অবধি রাখবো, তারপর নেক্সট পাতায় আমি পেজ ব্রেক, তাহলে এই 10 অবধি রেখে এই 11 নম্বর থেকে আপনি এখান থেকে পেজ ব্রেক করে দিবেন। দেখুন, বুঝতে পেরেছেন? মানে পাতাটা আপনার ভেঙেই গেল ওখান থেকে, এটা হচ্ছে পেজ ব্রেক। আর রিমুভও করতে পারেন, যদি মনে হয় রিমুভ করবেন, রিমুভ করে ফেলবেন, ঠিক আছে? আর তো বাকি কিছু ক্যালকুলেশন আছে তো অনেক জিনিস, কিন্তু ক্যালকুলেশনে আপনারা কি ফর্মুলা দেখেছিলেন, মোটামুটি জানেন? ইফেলস এর ফর্মুলা জানেন, করেছেন কোনোদিনও? বেশি যোগ বিয়োগ গুণ ভাগ লাগে, বলুন আপনি বলুন। আচ্ছা, তাহলে আমি যোগ বিয়োগ গুণ ভাগে তো প্রবলেম নেই, ওগুলো তো আপনারা পেয়ে যাবেন।
আর ওগুলো একটু বদমাস রুল ফলো করবেন, বুঝলেন তো? যখন মাল্টিপলস হবে ব্র্যাকেট ওগুলো একটু ফলো করবেন, নাহলে কিন্তু যোগ তো বেরোবেই কিন্তু ভুল যোগ বেরোবে যদি আপনি ব্র্যাকেট ট্র্যাকেট ঠিকঠাক ইউজ না করেন। আর একটু ইফ এলস এর একটা ছোট দেখিয়ে দিই, হয়তো অনেকে জানা থাকতে পারে আবার নাও জানা থাকতে পারে। ইফ এলস এ কি হয় জিনিসটা, আইদার ট্রু পার্ট হয় আর ফলস পার্ট হয়। সিঙ্গেল ইফ এলস এ কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিরকম ধরুন এই একটা বেসিক স্যালারি আছে, তো আমি বললাম যে এটা যদি দেখা যায় 5,000 এর বেশি ভ্যালুটা, তাহলে আচ্ছা একটু বেশি করি, 10,000 এর বেশি। 10,000 এর বেশি যদি হয় তাহলে এই সেলটাতে 1 পড়বে, আর 10,000 এর কম যদি হয় তাহলে সেলটাতে 0 পড়বে। তার মানে দিস ইজ আ কন্ডিশন, তাই তো? যে আমি একটা কন্ডিশন দিচ্ছি তার উপরে। তাহলে ইফ এলস এর কিরকম হবে, তিনটে পার্ট থাকে দেখুন। একটা হচ্ছে ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট কোন সেলটা, এই সেলটা, তাই তো? গ্রেটার দ্যান কত, 10,000। তাহলে এটা হলো কন্ডিশন। d2 লেস দ্যান বা গ্রেটার দ্যান যাই হোক 10,000, সেটা হচ্ছে আপনার কন্ডিশন, বুঝতে পেরেছেন? এবারে কমা দেবেন। দেখুন এখানে এক্সেল এর ফর্মুলা সব বলেই দেয়, এখানে কমা দিতে বলেছে। মানে এখন আপনি কন্ডিশনেতেই আছেন, ওই জন্য বোল্ড আছে এটা, ওই জন্য এটা বোল্ড আছে। যেই কমা দেবেন দেখুন ভ্যালু ইফ ট্রুতে চলে গেল, তাই তো? ট্রু ভ্যালু কত যদি হয়, যদি কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে কত দেখাবে বলেছি, 1 দেখাবে। তাহলে আবার কমা দেবো, এবার দেখুন ভ্যালু ইফ ফলসে চলে গেল। কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় কি দেবো, হয়ে গেল, ব্র্যাকেট শেষ। তাহলে কি বললাম, কন্ডিশন কমা ট্রু পার্ট কমা ফলস পার্ট হলো। এবার আমি এন্টার দিলাম, দেখুন এখানে 0 দেখিয়েছে এবং বাকি জায়গাগুলো হয়তো দেখিয়ে দেবে যে কোথাও 1 কোথাও 0। আপনি টেক্সট করে দেখবেন ঠিকই আছে, মানে ওকে বোঝাতে হবে যে এই জিনিসটা হচ্ছে এরকম, এই জিনিসটা হচ্ছে এরকম, তাহলে ওরকম করে দিন, বুঝতে পারছেন? এবার এইগুলো কোথায় কাজে লাগে একটা সিম্পল আপনাকে দেখিয়ে দিই, ছোট্ট দেখে। স্যার একটা কমপ্লিকেটেড দেখান স্যার। যা কমপ্লিকেটেড দেখিয়ে দিচ্ছি, 4-5টা নিয়ে দেখিয়ে দিন না। 10,000 এর বেশি, 20,000 এর কম। এখন আর অত টাইম নেই তো, নাহলে চল। আমার ফোন বেজে গেছে, এবারে আমাকে যেতে হবে। তাহলে এইখানে যেটা দেখা সেটা হচ্ছে যে এটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা আপনি সব ইয়েতেই দেখতে পারেন। সেটা হচ্ছে মাল্টিপল ইফ, যেটাকে আমরা বলি নেস্টেড ইফ। নেস্টেড ইফে কিরকম হয় যে আপনি তো আগেরটা একটা দেখলেন, কিন্তু সেটা তো কন্ডিশন আরো বাড়তেই পারে। আমাকে হয়তো বললো 90 এর ওপর হলে এ গ্রেড হবে, হ্যাঁ, হয়তো 70 এর ওপর হলে বি গ্রেড হবে, তারপরে বললো 50 এর ওপর হলে সি গ্রেড হবে, হয়তো বললো 35 এর ওপর হলে ডি গ্রেড হবে, 35 এর নিচে হলে ফেল হবে। এখানে গাদা স্টুডেন্ট আছে, আমি ধরে নিলাম, তাই তো? তার মানে আপনার কন্ডিশন অনেক, ঠিক তো? তাহলে একটা না, এক গাদা কন্ডিশন, তাহলে এটাকে বলি আমরা নেস্টেড ইফ।
কিভাবে করবো আপনি দেখি। এই দেখুন ইকুয়ালস টু ইফ, তাহলে কোন সেলটা? এই সেলটা। গ্রেটার দ্যান কত প্রথমে? 90, তাই তো? ঠিক আছে, তাহলে কি হবে? ট্রু পার্ট দিতে হবে, এটা তো কন্ডিশন, এটা হলো কন্ডিশন, কমা দিলাম। এবার আসছে ট্রু পার্ট কি হবে, তাই তো? ট্রু পার্ট আমি বললাম এ দেবো। এটা কম্পিউটারে, গোটা কম্পিউটারেতেই সে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো ইয়েতে স্ট্রিং আর নাম্বারের মধ্যে ডিফারেন্স হয়, বুঝতে পেরেছেন? স্ট্রিং আপনার সবসময় ইনক্লুডস ইন ডাবল কোটস, আর নাম্বারের জন্য কোনো কিছু লাগে না। এক্সেলও আপনি নোটিস করেছেন যে নাম্বার দিলে কোথায় অ্যালাইনমেন্ট হয়, স্ট্রিং দিলে কোথায়? স্ট্রিং দেবেন, কোনো নাম দেবেন, দেখবেন লেফট অ্যালাইন হবে, কোনো নাম্বার দেবেন, দেখবেন রাইট অ্যালাইন হবে, বুঝতে পেরেছেন? এগুলো থাকে। তো এখানে হচ্ছে আমি যে করব, এটা যদি কোনো নাম্বার হতো, আগের বার কি করেছিলাম? নাম্বার করেছিলাম 1 বা 0, আমি কোনো কোটেশন ইউজ করেছিলাম? করিনি। এবার কি করছি? এবারে কোটেশন, বিকজ আমি স্ট্রিং বা ক্যারেক্টার ইউজ করছি। তাহলে এটা হচ্ছে এ দেবো, তাহলে ডবল কোটেশন ইউজ করব, এ দেবো, আবার ডবল কোটেশন শেষ করব, তাই তো? দিয়ে কমা দেবো। এবারে ভ্যালু ইফ ফলস বলছে, কিন্তু ভ্যালু ইফ ফলস আমি এখন এখানে দিতে পারবো না, কারণ আমার আরো কন্ডিশন আছে। আমার যদি সিঙ্গেল কন্ডিশন থাকতো আমি ভ্যালু ইফ ফলস দিয়ে দিতাম, এখানে আরো কন্ডিশন আছে। তাহলে আবার আমাকে কি করতে হবে? সেম ইফ লাগাতে হবে, সেম জিনিস, আবার সেই একই জিনিসই করতে হবে, যে আবার চেক করব যে এই ভ্যালুটা এবার যদি দেখা যায় গ্রেটার দ্যান 70, তাহলে হয়ে যাবে কি? বি। আবার চেক করতে হবে ইফ এই ভ্যালুটা যদি আমার গ্রেটার দ্যান 50 বললাম, তাহলে হয়ে গেল সি। হ্যালো, এরকম করে যত আপনার কন্ডিশন তত আপনার ইফ, বুঝতে পেরেছেন? কোনো লিমিট নেই, আপনি করতেই থাকেন। এবারে আপনার যদি মনে হয় যে 50 এর নিচে পেলেই ফেল, তাহলে কি লাস্ট পার্ট? ইফ ইফ ইফ, আমরা বলি ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, লাস্টে গিয়ে কি হয়? এলস। তাহলে এবার আপনার চলে আসলো ফার্স্ট পার্ট, মানে আপনি আর যদি বাড়ান তাহলে ইফ দেবেন, কিন্তু বাড়ানোর আপনার নেই, আর আপনি বললেন 50 এর নিচে ফেল, তার মানে সোজা আপনি এখানে আর ইফ দেওয়ার দরকার নেই, এখানেতেই আপনি আছেন কোথায়? ফার্স্ট পার্টই তো আছেন, তাহলে ফার্স্টটা শুধু লিখে দেবেন, যে সেটা হলো কি বললাম? ফেল, নাকি? দিয়ে ব্র্যাকেট গুলো একবারে শেষ করবেন। ব্র্যাকেট শেষেরও নিয়ম আছে, যে আপনি যদি শুরু করেন কালো ব্র্যাকেট, শেষও হবে কালো, আপনাকে গুণে ব্র্যাকেট ফেলার দরকার নেই, আপনি ব্র্যাকেট দিতে থাকবেন আনটিল ইট রিচেস কালো। বুঝা গেছে? কালো হবে, জানবেন শেষ হয়ে গেছে। এবারে এন্টার দিয়ে দেবেন, আপনার এখানে পড়ে যাবে, এই দেখুন এখানে এ গ্রেড পড়েছে, বাকিটাও পড়ে যাবে। দেখুন সাউন্ড কার্ড ফেল এসছে, সব পড়িয়ে এসছে, হয়ে যাবে। কন্ডিশন ম্যাচ করলে সব হবে, ম্যাচ না করলে কিছুই হবে না। চলুন ক্লাস শেষ, বাড়ি যাই। ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম্বার আমার নাম্বার নাম্বার এই যে এখানে লিখে দিই, বুঝলেন? তো কিছু কিছু নতুন নতুন পেয়েছেন, অল্প স্বল্প শিখতে পেরেছেন? হ্যাঁ, পেয়েছি। আরো সময় পেলে আরো করা যায়, দেখানো যায় সব। আমাদের এলডি পিরিয়ডে কি আবার ট্রেনিং হতে পারে? হাতে কলমে দেখালাম, এগুলো করুন, কাজে লাগবে, ওই জন্য আমি দেখাই। মোটামুটি ভুল হয়ে গেছে। বড় এটার উপর কাজ করুন।